বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 11ই মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সাক্ষ্য আইনের 9ম ক্লাস। তো আজকে আমরা সাক্ষ্য আইনের 114 ধারা থেকে শুরু করব। দেখেন, আমরা জীবনেও এই যে যতকাল পড়ানোর ইতিহাস, সাক্ষ্য আইন জীবনেও 10 ক্লাস লাগে না শেষ হইতে। ধরেন আজকে হলো 9ম ক্লাস, শেষ হইতে আরো ক্লাস লাগবে। নর্মালি সাক্ষ্য আইন 7-8 ক্লাসে শেষ করে দিই। তার মানে এবার আপনাদের সবকিছুই যে যারা আসছেন আস্তে আস্তে পড়ানো হচ্ছে, যাতে এই জিনিসগুলো ভালো বুঝতে পারেন। বুঝতে পারছেন? এবং আমরা এই যে সাক্ষ্য আইনের ঘোষণা দিয়ে দিই, সাক্ষ্য আইনের 100 মার্কের পরীক্ষা এই যে বৃহস্পতিবার বিকেল 5টায়, বৃহস্পতিবার বিকেল 5টায়। জি, তো দেখেন আমরা 114 ধারা পড়া শুরু করি। 114 ধারা থেকে একটা প্রশ্ন আসার খুব বেশি সম্ভাবনা আছে ইনশাল্লাহ। 114 ধারায় মোট 9টা উপধারা আছে। এই 9টা উপধারা আমার সিরিয়ালি মনে রাখতে হবে। নর্মালি 32, 33 ওগুলা কিন্তু আমি সিরিয়ালি মনে রাখতে বলি নাই। অথবা 45 ধারায় যে 13টা সিরিয়ালি মনে রাখতে বলি নাই। 57 ধারার যে 11টা সিরিয়ালি মনে রাখতে বলি নাই। কিন্তু এই 114 ধারার যে 9টা আমার সিরিয়ালি মনে রাখতে হবে, এবং এটা খুব বেশি কঠিন না। আমরা এই 114 ধারাটা কোথায় পড়েছিলাম দেখেন। আচ্ছা, একজন লিখছে সাউন্ড প্রবলেম করছে। আপনাদের কি সাউন্ডের সমস্যা হচ্ছে? একটু জানাবেন দয়া করে। না স্যার। ঠিক আছে স্যার। এটার বাতাস, এটা সমস্যা? না না না, জীবনেও না। আপনি ওই জায়গা থেকে যদি জোরে শব্দ দেন, ওই যে বড় ফ্যান, তাও ওই জায়গা আসবে না। তাহলে এই মাইক্রোফোন ব্যবহার করতেছি কিসের জন্য? বুঝছেন? যাবে না। আচ্ছা, সমস্যা হলে 2-1 জনের হয়। যদি সবার হয় তাহলে সমস্যা আমার। আর যদি একজনের হয় আর একজনের না হয় তাহলে সমস্যা আমার না, কারণ একজন তো ঠিকঠাক ভাবে শুনতেছে। আচ্ছা, তো যাই হোক, দেখেন 114 ধারা আমরা এর আগে একবার পড়ছি। কোথায়? মে প্রিজমে বলা আছে আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে। ওখানে বলছিল যে মে প্রিজমের ক্ষেত্রে আদালত কোনো বিষয় ঠিক বলে অনুমান করতে পারে, বেঠিক বলে অনুমান করতে পারে, তবে যাই অনুমান করুক না কেন এটারে আবার খণ্ডানো যায়। আর মে প্রিজম হলো প্রিজাম্পশন অফ ফ্যাক্ট। কি বলেন? প্রিজাম্পশন অফ ফ্যাক্ট। তো এই মে প্রিজম সম্পর্কে আলোচনা করছিল কত ধারায়? 86, 87, 88, 90, 90 ক 114 মনে আছে? 114তে ছিল এই যে টাইটেল পড়ি, দেখেন, আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে। কোর্ট মে প্রিজুম এক্সিস্টেন্স অফ সার্টেন ফ্যাক্টস। এখানে 9টা ঘটনার কথা বলছে। এই সকল ঘটনা যদি কোনো মামলায় ঘটে তাহলে আদালত ওই বিষয়ে অনুমান করতে পারে। এই যে দেখেন, সাক্ষ্য আইনের 114 ধারায় ঘটনা সম্পর্কিত অনুমান সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা খণ্ডনযোগ্য, আন্ডারলাইন করেন, খণ্ডনযোগ্য অনুমান বা রিবাটেবল প্রিজাম্পশন। সাক্ষ্য আইনের 114 ধারায় উল্লেখিত গোল দেবেন 9টি ক্ষেত্রে ঘটনার অস্তিত্ব আদালত অনুমান করতে পারে। সো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সাক্ষ্য আইনে কয়টা ক্ষেত্রে আদালত অনুমান করতে পারে? 9টা ক্ষেত্রে। আচ্ছা, তো প্রথমে আমরা চলে আসি 114 ক। আদালত অনুমান করতে পারে যে ক সমান সমান মনে রাখবেন এ। ক সমান সমান কি? এ। চুরির অব্যবহিত পরপরই গোল দিবেন চোরাই মাল। চুরির অব্যবহিত পরপরই চোরাই মাল শব্দটা গোল দিবেন। চোরাই মাল যে লোকের দখলে থাকে, সে যদি তার দখলের কারণ ব্যাখ্যা করতে না পারে, তবে সেই লোক চোর কিংবা চোরাই মাল জানা সত্ত্বেও সে সেটা গ্রহণ করেছে। ইংরেজিটা দেখেন, দ্যাট এ ম্যান হু ইজ ইন পজেশন অফ, গোল দিবেন স্টোলেন গুডস। স্টোলেন গুডস শব্দটা গোল দেন। এটা দ্বারা কি বোঝায় শুনেন। চুরি হওয়ার পর যদি ওই চোরাই মাল কারো দখলে পাওয়া যায় এবং তার দখলে কিভাবে আসলো তাকে জিজ্ঞাসা করা হলে সে যদি যৌক্তিক কারণ দর্শাইতে না পারে, তাহলে ধরে নেওয়া হবে সে স্বয়ং চুরি করেছে বা চোরাই মাল জানা সত্ত্বেও সেটা গ্রহণ করেছে। ধরেন একটা মোবাইল চুরি হয়েছে, থানায় অভিযোগ করা হয়েছে। এখন মোবাইলটা পাওয়া গেছে একজনের কাছে। এখন তারা জিজ্ঞাসা করলো যে তুমি এই মোবাইল কোথায় পেয়েছো? সে কোথা থেকে কিনছে এই রিসিটও নাই, বা কোন জায়গা থেকে পাইছে কোনো যৌক্তিক উত্তর দিতে পারে না। তাহলে ধরে নিয়ে আদালত অনুমান করবে কি সে স্বয়ং চোর, অথবা এই মোবাইল চোরাই মাল জানা সত্ত্বেও গ্রহণ করেছে। তাহলে আমরা 114 ক বা এ মনে রাখবো কি দিয়ে? চোরাই মাল বা স্টোলেন
গুডস, ইংরেজিতে সাবসেকশনটা উল্লেখ থাকবে, বলা হবে 114 কোথায় আছে। তাহলে আমি স্টোলেন গুডস শব্দটি শনাক্ত করব, এটা হলো 114 কত এ। ওকে, খ দেখেন, সহযোগীর বিবৃতি, সহযোগীর বিবৃতি না, এই জায়গার এর আগে একটা শব্দ লেখেন দুষ্কর্ম, দুষ্কর্মের সহযোগী হবে, দুষ্কর্মের সহযোগী, দুষ্কর্মের সহযোগী। দুষ্কর্মের সহযোগীর বিবৃতি যদি না গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সমর্থিত হয় তবে তা বিশ্বাসের অযোগ্য। সো দুষ্কর্মের সহযোগী শব্দটা গোল দিবেন, দুষ্কর্মের সহযোগী গোল দেন। এবং এখানে ইংরেজিটা দেখেন, সবাই ফোন সাইলেন্ট করে নাকি? সবাই ফোন সাইলেন্ট করেন, যার ফোন বাজবে সে খান ল একাডেমির এই যে খাবারের ফান্ডে 100 টাকা করে জমা দিবেন, তাইতে টিফিন খাওয়া হবে। যদি যার টাকা থাকে সে ফোন রিংটোন বাজাবেন, আজকে থেকে এখন প্রযোজ্য হবে। যার টাকা আছে সে বাজাবেন রিংটোন। অনলাইনেও যদি কারো বাজে সে বিকাশে পাঠাবেন। আচ্ছা দেখেন, তাহলে সহযোগীর বিবৃতি যদি না গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সহ সমর্থিত হয় তবে তা বিশ্বাসের অযোগ্য। এখানে that accomplice শব্দটা বললেন, accomplice is unworthy of credit unless he is corroborated in material particulars। বলছে যে দুষ্কর্মের সহযোগী কাকে বলে? যারা একাধিক ব্যক্তি একসাথে অপরাধ করলে তারা একে অন্যের দুষ্কর্মের সহযোগী। তো দুষ্কর্মের সহযোগী বলছে যে আমি তো অপরাধ করছি, আমার সাথে অমুক 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 অপরাধ করছে। এখন তার এই বিবৃতি বিশ্বাসের অযোগ্য যদি অন্য সাক্ষ্যের সাথে তার সাক্ষ্যের মিল না থাকে। বুঝলেন? এটা আমরা পড়ছিলাম যে 30, 114 খ আর 133, মনে আছে? এই সেই 114 খ, যে দুষ্কর্মের সহযোগী বললেই কিন্তু আদালত বিশ্বাস করবে না, যদি অন্যান্য তথ্যের সাথে মিল থাকে তাহলেই আদালত বিশ্বাস করবে। তাহলে আমরা চোরাই মাল মনে রাখবো 114 ক, আর দুষ্কর্মের সহযোগী কত? 114 খ, ইংরেজিতে কি অ্যাকমপ্লিস। বুঝছেন? 3 নম্বরে আসেন, স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত গোল দিবেন বিনিময় পত্র। উপযুক্ত আন্ডারলাইন করবেন, প্রতিদানের মাধ্যমে স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত হয়েছে। দ্যাট এ বিল অফ এক্সচেঞ্জ, বিল অফ এক্সচেঞ্জ শব্দটা গোল দেন। বিল অফ এক্সচেঞ্জ accepted or endorsed, was accepted or endorsed for good consideration। এটার অর্থ হলো, ধরেন একটা চেক, একটা বিল অফ এক্সচেঞ্জ ধরেন এক ধরনের চেকের মতো এক ধরনের মূল্যবান জিনিস আর কি। তো আমার কাছে শাকিলের সিগনেচার করা একটা বিল অফ এক্সচেঞ্জ আছে। তার মানে এই হলো যে শাকিলের কাছে আমি আসলেই টাকা পয়সা পাই, বা শাকিল আমার কাছ থেকে কোনো জিনিসপত্র কি নিছে, যেই কারণে এই বিল অফ এক্সচেঞ্জটা আমার কাছে আছে। তাহলে একজনের স্বাক্ষর করা চেক যদি আরেকজনের কাছে থাকে, বা একজনের স্বাক্ষর করা বিল অফ এক্সচেঞ্জ যদি আরেকজনের কাছে থাকে, ধরে নেওয়া হবে একটা নির্দিষ্ট সম্পদের বিনিময়ে বা প্রতিদানের বিনিময়ে এই জিনিসটা লাভ করেছে। তাহলে আমরা বিনিময় পত্র বা বিল অফ এক্সচেঞ্জ কত? 114 সি বা গ নাকি? তাহলে স্টোলেন গুডস এ, অ্যাকমপ্লিস বি, বিল অফ এক্সচেঞ্জ সি। ধন্যবাদ। ঘতে চলে আসেন, ঘ সমান সমান কত? ডি। ডি, যে জিনিস বা জিনিসের অবস্থা, এটা বলতেন জিনিস বা জিনিসের অবস্থা বলতেছেন, যে জিনিস বা জিনিসের অবস্থা সাধারণত যে সময়ের পর আর বিদ্যমান থাকে না, আন্ডারলাইন করেন, বিদ্যমান থাকে না, তদপেক্ষা এখানে লেখা আছে সম সময়ের মধ্যে, সমর ওই জায়গা হবে কম সময়ের মধ্যে, কম সমর জায়গা কি হবে? কম। তদপেক্ষা কম সময়ের মধ্যে সেই জিনিস বা জিনিসের সেই অবস্থা বিদ্যমান বলে দেখা হয়ে থাকলে তা বিদ্যমান আছে। দ্যাট এ থিং, এটা বলতে পারেন থিং অর স্টেট অফ থিংস, থিং অর স্টেট অফ থিংস। এটা সাক্ষ্য আইন আসলে প্রতিটা জিনিসের যদি ব্যাখ্যা দেওয়া না হয়, উদাহরণ দেওয়া না হয়, তাহলে এটা বোঝা আসলে কষ্টসাধ্য। আমি উদাহরণ দেই, তারপরে বুঝবেন। কোনো জিনিসের অবস্থা যখন পরিবর্তন হয়, পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত ধরে নেওয়া হয় ওটা অপরিবর্তিত ছিল। কেমনে? যদি বলা হয় যে মধুমতি নদী 1950 সালে গতি পরিবর্তিত হয়ে নড়াইলের দিকে চলে যায়, তার মানে ধরে নেওয়া হবে 1950 সালের আগ পর্যন্ত মধুমতি নদী কি নড়াইলের দিকে ছিল না। যখন চেঞ্জ হয়েছে মধুমতি নদীর গতিপথ 1950 সালে, তাহলে চেঞ্জ হওয়ার আগে এটা নড়াইলের দিকে কি ছিল না। অমুক প্রথম বিবাহ করছে 2020 সালে, তাহলে 2020 সালের আগ পর্যন্ত সে কি ছিল?
অবিবাহিত ছিল। বুঝতে পারছেন? তাহলে কোন জিনিসের অবস্থা যদি পরিবর্তিত হয়, ধরে নেওয়া হবে পরিবর্তনের আগ পর্যন্ত ওই জিনিসটা কি ছিল? অপরিবর্তিত ছিল। অমুক অ্যাডভোকেট হয়েছে 2020 সালে, তাহলে 2019 সালে কি সে অ্যাডভোকেট ছিল? 2020 সালে সে অ্যাডভোকেট, 19 সালে সে অ্যাডভোকেট ছিল না। এই যে দেখেন, এবার পড়ি। যে জিনিস বা জিনিসের অবস্থা সাধারণত যে সময়ের পর আর বিদ্যমান থাকে না, তদপেক্ষা কম সময়ের মধ্যে সেই জিনিস বা জিনিসের অবস্থা বিদ্যমান বলে দেখা হয়ে থাকলে তা বিদ্যমান আছে। সো আমরা 114 ডি মনে রাখবো কি দিয়ে? জিনিসের অবস্থা বা স্টেট অফ থিংস। আবার বলি, স্টোলেন গুডস এ, অ্যাকমপ্লাইস বি, বিল অফ এক্সচেঞ্জ সি, স্টেট অফ থিংস কত? ডি। ডি মানে সমান সমান কত? ঘ। ডি মানে ঘ। আচ্ছা, আমরা উয়াতে চলে আসি। উয়া গোল্ডেন, বিচার বিষয়ক বা সরকারি কার্যাবলী। বিচার বিষয়ক বা সরকারি কার্যাবলী বুঝছেন নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে। দ্যাট গোল দিবেন জুডিশিয়াল এন্ড অফিসিয়াল অ্যাক্টস। গোল্ডেন, জুডিশিয়াল এন্ড অফিসিয়াল অ্যাক্টস কি কি অ্যাক্টস? দ্যাট জুডিশিয়াল এন্ড অফিসিয়াল অ্যাক্টস হ্যাভ বিন রেগুলারলি পারফর্মড। এটা কত? ই বা উয়া। এটার অর্থ কি? যদি প্রশ্ন ওঠে যে সরকারি অফিসে কোনো দায়িত্ব অবহেলা হয়েছে, সরকারি ডাক্তার কোনো অপারেশনে ভুল বা মানে অপারেশনে অবহেলা করছে তার অফিসিয়াল ডিউটি পালনকালে, কোনো বিচারক ঠিকঠাকভাবে রায় দেয়নি, কোনো পুলিশ কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত হয়ে পুলিশ রিপোর্ট প্রদান করেছে, এই সংক্রান্ত তার বিরুদ্ধে মামলা হয়েছে, আদালত প্রাথমিকভাবে প্রিজিউম করবে কি এই কাজটা ঠিকঠাকভাবে হয়েছে। আর এটা যে অবহেলাপূর্ণভাবে করছে এটা প্রমাণ করবে কে? যে মামলা করছে সে। বুঝতে পারছেন? তাহলে আমরা মনে রাখবো বিচার বিষয়ক আর সরকারি কার্যাবলী ঠিকঠাকভাবে সম্পাদিত হয়েছে। কি কি কাজ? জুডিশিয়াল এন্ড অফিসিয়াল অ্যাক্ট। জুডিশিয়াল মানে বিচারিক, অফিসিয়াল মানে সরকারি। কত? ই। ই সমান সমান কি? উয়া। ঠিক আছে? আচ্ছা, চতে চলে আসেন। নির্দিষ্ট ক্ষেত্রে কার্যের গোল দিবেন সাধারণ রীতিনীতি। সাধারণ রীতিনীতি গোল দেন। নির্দিষ্ট ক্ষেত্রে কার্যের সাধারণ রীতিনীতি, সাধারণ রীতিনীতি অনুসরণ করা হয়েছে। দ্যাট গোল দিবেন কমন কোর্স অফ বিজনেস। এটা গোল দেন কমন কোর্স অফ বিজনেস। has been followed in particular cases. That common course of business has been followed in particular cases. ভাই, এখানে আপনি যে কোনো যার বিরুদ্ধে মামলা করছেন, যে উদাহরণস্বরূপ ধরি আমার বিরুদ্ধে মামলা করছেন যে উনি আমাদের ঠিকঠাকভাবে পড়াই নাই, এই কারণে ফাঁকি দিছে, আমরা এই কারণে ঠিকঠাকভাবে পড়ালেখা আমরা পাশ করতে পারি নাই। তাহলে এই ক্ষেত্রে আদালত ধরে নিবে, অনুমান করবে যে না উনি ঠিকঠাকভাবে পড়াইছে। টিচারের কাজ হলো ঠিকঠাকভাবে পড়ানো, ওই যে কাজকর্মের সাধারণ রীতিনীতি। সাধারণ রীতিনীতি। এখন যারা দাবি করতেছে যে উনি ঠিকঠাকভাবে পড়ায় নাই, তাহলে প্রমাণ এটা খণ্ডানোর দায়িত্ব কার? তাদের। কিন্তু আদালত প্রাথমিকভাবে প্রিজিউম করবে যে সাধারণ রীতিনীতি অনুসরণ করা হয়েছে। বুঝতে পারছেন? তাহলে অর্ডিনারি কোর্স অফ বিজনেস বা কমন কোর্স অফ বিজনেস কত? এফ বা চ নাকি? এফ বা চ। তাহলে আমরা আবার একটু প্রথম থেকে মিলাই দেখেন। স্টোলেন গুডস এ নাকি? তারপরে অ্যাকমপ্লাইস বি, বিল অফ এক্সচেঞ্জ সি নাকি? স্টেট অফ থিংস ডি, জুডিশিয়াল এন্ড অফিসিয়াল অ্যাক্টস ই নাকি? আর কমন কোর্স অফ বিজনেস এটা কত? এফ। এফ বা চ, এফ বা চ। তাহলে আমাদের কিন্তু 6টা শেষ। মোট 114তে আছে কয়টা? 9টা। 6টা সিরিয়াল কিন্তু আমরা জেনে নিলাম। আচ্ছা, তারপরেরটা দেখেন স। যে সাক্ষ্য হাজির করা যেত, এটা গোল্ডেন, সাক্ষ্য শব্দটা গোল্ডেন। যে সাক্ষ্য হাজির করা যেত কিন্তু হাজির করা হয় নাই, তা হাজির হলে যে লোক হাজির হতে দেয় নাই তার বিপক্ষে যেত। দ্যাট এভিডেন্স শব্দটা গোল্ডেন, এভিডেন্স। আপনারে সাক্ষ্য হাজির করতে বলছে আদালত, আপনি সাক্ষ্য বারবার বলার পরেও হাজির করেন নাই, তাহলে আদালত ধরে নিবে যদি আপনি হাজির করতেন তাহলে এটা আপনার বিরুদ্ধে যেত। এটা অনুমান করবে কততে? স। স সমান সমান কত? জি নাকি?
তাহলে যে সাক্ষ্য হাজির করা যেত, যে হাজির করতে পারতো, সে যদি হাজির না করে আদালত ধরে নিতে পারে যে যদি হাজির করতো তাহলে এটা তার বিপক্ষে যেত। এটা স সমান সমান জি, এবং এটা আমরা মনে রাখবো কি দিয়ে? এভিডেন্স দিয়ে। ঠিক আছে, আবার একটু মিলাই আসেন 60টা, যাতে এখান থেকে আপনার তো পুরো লাইন মনে রাখার দরকার নাই, আপনি জাস্ট এই এক একটা শব্দ আমরা মনে রাখবো। স্টোলেন গুডস এ, নাকি অ্যাকমপ্লিশ বি, বিল অফ এক্সচেঞ্জ সি, স্টেট অফ থিংস ডি, জুডিশিয়াল এন্ড অফিসিয়াল এক্টস কি ই, কমন কোর্স অফ বিজনেস এফ, আর এভিডেন্স বা সাক্ষ্য কত? জি। 60টা শেষ, 2টা বাকি আছে। দেখেন, কোন লোক আইনত যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়, আন্ডারলাইন করেন, যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়, সেই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে সেটার উত্তর সেই লোকের প্রতিকূলে যেত। That if a man refuses to গোল দিবেন answer a question, এটা গোল দেন answer a question। দেখেন, আপনারা যারা কোর্টে যান, আপনারা যারা কোর্টে যান 342 আছে, ফৌজদারি মামলায় একটা পর্যায় আছে 342। তো ফৌজদারি মামলায় প্রথম যে মানে চার্জ গঠনের পরে যেটা হয় আর কি, চার্জ গঠনের পরে হয় হলো যে পক্ষ মামলা করছে সে তার সাক্ষীদের হাজির করবে, সাক্ষীদের জবানবন্দি হবে, অপর পক্ষ সে জেরা করবে, সাক্ষী ক্লোজ। তারপরে হলো 342 আসামিরে পরীক্ষা করা। এখন আসামিরে পরীক্ষা করার সময় আমাদের ওই বিচারক মহোদয় আসামিদের জিজ্ঞাসা করতে পারে যে কোনো প্রশ্ন, যে এতকাল যে সাক্ষ্য গ্রহণ করা হলো, আপনার মতামত কি? এখন বিচারক সরাসরি প্রশ্ন করতেছে কারে? আসামিদের। আসামি ইচ্ছা করলে উত্তর দিতেও পারে, নাও পারে, বাট যদি না দেয় তাহলে আদালত প্রিজিউম করতে পারে যে এটা উত্তর দিলে তার বিপক্ষে যেত। বুঝতে পারছেন? আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। মানে সাধারণত কোন সাক্ষী যে বিষয়ে উত্তর দিতে বাধ্য না, সে বলে আমি বাধ্য না, আমি দিলাম না, বাট আদালত প্রিজুম করবে তুমি বাধ্য না, ঠিক আছে, যদি উত্তর দিতা তাহলে তোমার বিপক্ষে যেত। এটা কত? জ বা এইস, দ্যাট ইফ এ ম্যান রিফিউজেস টু আনসার এ কোশ্চেন। তাহলে আমরা এটা মনে রাখবো প্রশ্ন দিয়ে, নাকি, বা উত্তর দিতে অস্বীকার করলে। এটা কত? জ। সর্বশেষে দেখেন জ বা আই, এই যে দেখেন, গোল দিবেন যে দলিল দ্বারা, গোল দেন, যে দলিল দ্বারা একজনের নিকট আর একজনের দায় সৃষ্টি হয়, সেই দলিল যদি যার দায় সৃষ্টি হয় তার হাতে থাকে তবে দায়ের অবসান ঘটেছে। আপনি আপনার জমি টমি বন্ধক দিয়ে ব্যাংকের কাছ থেকে 5 লাখ টাকা নিছেন, তাহলে আপনার জমি টমি সব আছে কোথায়? কোথায় আছে? মানে জমির দলিল ব্যাংকে আছে। তাহলে জমির দলিল দ্বারা আপনার কি সৃষ্টি হয়েছে? দায় সৃষ্টি হয়েছে, ব্যাংকের কাছে আপনি দায়গ্রস্ত। এখন ওই দলিল, জমির দলিল যদি আপনার কাছে চলে আসে তাহলে ধরে নেওয়া হবে কি আপনার দায়ের অবসান হয়েছে, মানে আপনি বন্ধক ঠিকঠাক মতো কি পরিশোধ করেছে। এই যে, তাহলে যে দলিল দ্বারা একজনের নিকট আর একজনের কি দায় সৃষ্টি হয়, সেই দলিল যদি তার কাছে আবার ফেরত আসে ধরে নেওয়া হবে দায়ের অবসান হয়েছে। তাহলে আমরা এখানে মনে রাখবো দলিল বা কি বলেন, মানে ডকুমেন্ট, দলিল বা দায়, এখানে ইংরেজিটা দ্যাট এ হোয়েন এ ম্যান, আন্ডারলাইন করেন, এটা গোল দিবেন, ডকুমেন্ট ক্রিয়েটিং অ্যান অব্লিগেশন। ডকুমেন্ট ক্রিয়েটিং অ্যান অব্লিগেশন, ডকুমেন্ট ক্রিয়েটিং অ্যান অব্লিগেশন মানে হলো দলিল দ্বারা দায় সৃষ্টি, দলিল দ্বারা দায় সৃষ্টি, দলিল দ্বারা দায় সৃষ্টি। তাহলে এখানে এই যে আমরা 9টা পড়লাম, এটা হচ্ছে যে আবার বলি জতে জ সমান সমান কত? আই। যে দলিল দ্বারা যদি কারো দায় সৃষ্টি হয়, যার দলিল যদি তার কাছে আবার ফেরত আসে তাহলে ধরে নেওয়া হবে দায়ের কি হয়েছে? অবসান হয়েছে। আমি একটা উদাহরণ যদি এইভাবে দেই, আপনি সুপার শপে গেছেন বা বাটা বা অ্যাপেক্স এর দোকানে গেছেন,
এখন আপনি একজোড়া স্যান্ডেল নিছেন, স্যান্ডেল নেওয়ার পরে ওর মানি রিসিট আপনার কাছে নাই, তাহলে আপনি যে কিনছেন এটা কিন্তু বোঝা যাচ্ছেন না, কিন্তু আপনি স্যান্ডেল কিনছেন সাথে মানি রিসিট আছে, তার মানে আমি যে ওই স্যান্ডেলটা নিছি এই দায়ের কি হয়েছে, অবসান হয়েছে, আমি টাকা দিয়েই তো ওইটা নিছি, টাকা দিয়েই নিছি। এটা এই জতেও ফেলানো যায়, আবার ওই বিল অফ এক্সচেঞ্জের উদাহরণেও দেখা যায় ওই কাগজটা আমার কাছে আছে, তার মানে উপযুক্ত প্রতিদানের বিনিময়ে এই কাগজটার অধিকার আমি পাইছি। বুঝতে পারছেন? তো আমরা এই যে 9টা আবার একটু মনে রেখে আসেন। অনেকের কাছে মনে হইতে পারে স্যার অনেক দ্রুত পড়াচ্ছে, না দ্রুত না, আমরা আস্তে আস্তেই পড়াচ্ছি। এই দ্রুত যদি আমরা না যাই আমরা তো আমাদের কোর্স শেষ করতে পারবো না। আপনাদের মতো অবস্থা হবে যে প্রশ্ন আছে 40টা, 5টা নিয়ে ভাবছি 40 মিনিট শেষ, আর 35টা মিনিট আসি করতে পারি নাই। ব্যাপারটা তো তা না। আমার তো সব সময় ক্রিকেট খেলা দেখবেন যে প্রথমে ধুম ধারাক্কা ব্যাটিং হয়, মাঝখানের কয়েকবার জিমাই জিমাই চলে, আবার লাস্টে আবার ধুম ধারাক্কা হয়। তাহলে আমাদের দরকার গন্তব্যে পৌঁছানো। এখন আপনাদের এই যে আমি যে জিনিস পড়াই এই জিনিস কিন্তু অ্যাকচুয়ালি একটা ভার্সিটিতে 1 বছর ধরে পড়াই। সাক্ষ্য আইনে যে আমরা 10টা পড়াইলাম, 10টা ক্লাসে সাক্ষ্য আইন শেষ করতেছি, ভার্সিটিতে পড়াই 1 বছর, তাও 1 বছরে আমরা যা পড়াই তাও পড়াই না, ফাঁকি ঝুঁকি দিয়ে এই সেই করে হয়ে যাবে আর কি, এ হলো কথা। আচ্ছা, তাহলে আমরা আবার মনে মনে এই 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 শব্দগুলো মনে রাখি। যারা ভাবতেছেন যে দ্রুত পড়াচ্ছি তারা এই ক্লাস লেকচার আবার দেখবেন, বারবার দেখবেন, সারাদিন শুনবেন। চোরাই মাল বা স্টোলেন গুডস, এ। অ্যাকমপ্লিস বা দুষ্কর্মের সহযোগী, বি। বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময়পত্র, সি। জিনিসের অবস্থা বা স্টেট অফ থিংস, ডি। জুডিশিয়াল এন্ড অফিসিয়াল অ্যাক্টস, সরকারি বা বিচারিক কার্য, বিচারিক বা সরকারি কার্য, কত, ই। ওয়া বা ই। তারপরে কমন কোর্স অফ বিজনেস, কত, চ বা এফ, চ বা এফ নাকি। তারপরে যে আরে সাক্ষ্য হাজির করতে বলছে, এভিডেন্স বা সাক্ষ্য, এটা কত, জি, জি বা স। তারপরে তা হলো যারে প্রশ্নের উত্তর দিতে বলছে সে যদি উত্তর না দেয় তার বিরুদ্ধে যেত, কোশ্চেন, অ্যানসারে কোশ্চেন, কত, এইচ বা জ। তারপরে সর্বশেষটা হলো ডকুমেন্ট ক্রিয়েটিং অ্যান অব্লিগেশন, যে দলিল দ্বারা কারো দায় সৃষ্টি হয় সেই দলিল যদি তার কাছে আসে ধরে নেওয়া হবে দায়ের অবসান হয়েছে। ডকুমেন্ট ক্রিয়েটিং অ্যান অব্লিগেশন, এটা কত, 114 জ বা আই। এই হলো আমার 9টা। এই 9টার সিরিয়াল যদি আপনি মনে রাখেন, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় আসছে, তারপরে আপনার বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা আসছে, যে দেখেন বিগত বছর প্রশ্ন, 9টা সিরিয়ালি মনে রাখলে এই প্রশ্নের উত্তরটা আপনি পারবেন। এই দেখেন বিগত বছরের প্রশ্ন, দ্য কোর্ট মে প্রিজিউম দ্যাট এভিডেন্স হুইচ কুড বি অ্যান্ড, এই যে এভিডেন্স গোল্ডেন, এভিডেন্স হুইচ কুড বি অ্যান্ড ইজ নট প্রডিউসড। তাহলে এটা কয় নাম্বার, 7 নম্বরে পড়ছে। এখন যদি আপনি 7 নম্বরে পড়ে আঙ্গুলে 7 রাখবেন, তারপরে ক খ হোক আর এবিসিডি হোক মিলাবেন, তাইলে ভালো হয়। তাহলে এই জায়গা আছে কি, ইংরেজি, তাহলে দেখ এ বি সি ডি ই এফ জি নাকি, এটা কত, জি। তাহলে এটার উত্তর কত হচ্ছে, 114 জি। তারপরে দেখেন 2 নম্বরের প্রশ্ন আসছে, দ্য কোর্ট মে প্রিজিউম দ্যাট জুডিশিয়াল এন্ড অফিসিয়াল অ্যাক্টস, আন্ডারলাইন করেন, পাইছেন, জুডিশিয়াল এন্ড অফিসিয়াল অ্যাক্টস, এটা কত, 5 নম্বরে। তাহলে আপনি আঙ্গুলে 5 দিয়ে এ বি সি ডি ই, এটা কত, ই। আর প্রশ্ন যদি বাংলা থাকে তাহলে বাংলা মিলাবেন, বোঝা গেল। এখন এই 9টা নিয়ে এই জায়গা অনেক উদাহরণ আছে, আপনি যদি মূল আলোচনা বুঝে থাকেন তাহলে এটা পারা কোনো ব্যাপার না আল্লাহর রহমতে। বিশেষ করে আমি যদি একটু আপনাদের বলি, আশরাফুল সাহেব এই জায়গা 7 নম্বর প্রশ্নটা পড়েন জোরে, তাহলে নির্মল শোনারে দেন, 7 নম্বর প্রশ্ন পড়েন জোরে, নির্মল। চুরির পর ক্রয়ের দখলে চোরাই মাল হিসেবে একটি গাড়ি পাওয়া যায়, এই ক্ষেত্রে আদালত কি অনুমান করতে পারে? ক হলো গাড়ির মালিক, ক হলো গাড়ির ড্রাইভার, ক হলো গাড়ির যাত্রী, ক হলো চোর। চোর কেন বলেন তো, এটা কততে পড়ে, 100 কত, স্টোলেন গুডস, এ।
কোনো প্রশ্ন আছে আপনাদের 114 নিয়ে? আমরা আসরের নামাজে যাব, তারপরে আবার এই এস্টোপেল শুরু করবো এসে। যারা অনলাইনে বুঝেন নাই ঠান্ডা মাথায় বারবার পড়েন, প্রশ্ন থাকলে নামাজ শেষে এসে নিব। ধারা 115 প্রতিবন্ধক বা সকার্যজনিত বাধা, এস্টোপেল, এটাকে ইংরেজিতে বাংলায় বলে প্রতিবন্ধক বা সকার্যজনিত বাধা। এটা হচ্ছে 115 থেকে 117 ধারা পর্যন্ত। 115 থেকে 117। তো একটু পড়ি দেখেন। ধারা 115 সকার্যজনিত বাধা বা এস্টোপেল। সাক্ষ্য আইনের 115 ধারায় সকার্যজনিত বাধা বা এস্টোপেলকে সংজ্ঞায়িত করা হয়েছে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সকার্যজনিত বাধাকে সংজ্ঞায়িত করছে কত ধারায়? 115 ধারায়। যে নীতি কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, তার পূর্বে প্রদত্ত বক্তব্যকে অস্বীকার করতে বিরত রাখে তা এস্টোপেল বা সকার্যজনিত বাধা নামে পরিচিত। অর্থাৎ এই দরজাটা ঠেলে দেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার ঘোষণা কাজ বা কার্যবিরতির মাধ্যমে, বা আপনি পূর্বে একটা কাজ করছেন, করার পরে এসে ওই কাজের কথা আপনি অস্বীকার করতে পারবেন না। বিষয়টা কিরকম হলো? এরকম ধরেন যে আব্দুল করিম তিনি 2 খণ্ড জমি চাষাবাদ করেন, 101 আর 102 দাগের জমি। তো এর মধ্যে আব্দুল করিম 102 দাগের জমির মালিক, কিন্তু 101 দাগের জমির মালিক হলো আব্দুল করিমের অসুস্থ পিতা। কিন্তু দীর্ঘদিন যাবৎ তিনি চাষাবাদ করতেছেন, আশেপাশের লোকজন ভাবছে যে এই জমি 2 খণ্ডেরই মালিক আব্দুল করিম। তো একদিন আব্দুল করিম এই 2 খণ্ড জমি ওনার নিজের জমি বলে ধরেন উনি আব্দুর রহিমের কাছে বিক্রি করছে, যে এই জমি হলো আমার জমি, 101 দাগেরও মালিক আমি, 102 দাগেরও মালিক আমি। বাট প্রকৃতপক্ষে উনি মালিক কোনটার? 101-এর। 102-এর মালিক তো তার পিতা। আচ্ছা, এখন আব্দুর রহিমও বিশ্বাস করছে যে যেহেতু দীর্ঘদিন ধরে চাষাবাদ করতেছে, মালিক না হলে তো করা যায় না। দুইজনের মধ্যে বায়না চুক্তি হয়েছে। বায়না চুক্তি হবার পরে দলিল কিছুদিন পরে হবে। ধরেন বায়না চুক্তি হওয়ার কিছুদিন পরে আব্দুল করিমের অসুস্থ পিতা পরলোক গমন করেন, অর্থাৎ ইন্তেকাল করেন। তো ইন্তেকাল করার পরে ওই যে 102 দাগের জমি, এটা মালিক তো আব্দুল করিম হয়ে গেলেন নাকি? এখন আব্দুল রহিম যখন ওনার কাছে আসছে যে ভাই জমি তো 2 খণ্ড কিনছি, এই যে বাকি টাকা পয়সা নিয়ে আসছি, বায়না দলিল তো করছো অনেক আগে, করছি আমরা অনেক আগে, এখন আমার মূল দলিল তুমি করে দাও। এখন আব্দুল করিম বলতেছে যে তোমার 102 দাগের জমির জন্য আবার টাকা দেওয়া লাগবে। কেন টাকা দেওয়া লাগবে? একবার তো আমি টাকা দিছি। কারণ আমি যখন বিক্রি করছিলাম, যদিও আমি তোমারে প্রতারণা করে বলছি যে মালিক আমি, বাট প্রকৃতপক্ষে আমি মালিক ছিলাম না। যেহেতু আমি মালিক ছিলাম না, সো আগের বিক্রি ঠিকঠাক হয় নাই। এখন যদি তুমি 102 দাগে নিতে চাও তাহলে আবার টাকা দিবা, আর নাইলে আমি তোমার কাছে বেচবো না। তো এখন আব্দুর রহিম গিয়ে 12 ধারা মামলা করে দিছে, স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট, চুক্তি বলবতের, মনে আছে? চুক্তি বলবতের মামলা করার পরে সে বলতেছে যে ওনার এই যে দেখেন স্থাবর সম্পত্তি, এবং এই জায়গা যদি সে বিক্রি না করে আমার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। এখন তাহলে এই মামলার বাদী হচ্ছে আব্দুর রহিম, মানে যিনি ক্রেতা, আর বিক্রেতা আছে কি বিবাদী। আর আব্দুল করিম বিবাদী হিসেবে এসে বলতেছে যে ওনার বাদী যা যা বলছে সব ঠিক, আমি অস্বীকার করতেছি না, কিন্তু দেখতে মর্জি হয় আগে যখন আমি বিক্রি করছিলাম তখন তো আমি মালিক ছিলাম না, আমি তো মালিক হয়েছি বাবা মারা যাওয়ার পরে। তখন আদালত বলতেছে যে ঠিক আছে, তুমি আগে মালিক ছিল না স্বীকার করে নিলাম, কিন্তু সাক্ষ্য আইনের 115 ধারায় আছে কি যে তুমি আগে যে কাজ করছো
সেটা আর এখন আর অস্বীকার করতে পারবা না। তো তুমি আগে মালিক ছিল না, ঠিক আছে, এখন তো মালিক হইছো। জি স্যার, তাহলে এখন যেহেতু মালিক হইছো, তাহলে তোমার পূর্বের যে অশুদ্ধ হস্তান্তর, মানে আগের হস্তান্তর তো শুদ্ধ ছিল না, তো পূর্বের যে অশুদ্ধ হস্তান্তর এখন সেটা শুদ্ধ বা সিদ্ধ হয়ে গেল। মানে আগে তুমি পাপ করছিলা, এখন সেটা কি হয়ে গেল? বৈধ হয়ে গেল। মানে আগে তোমার হস্তান্তর বৈধ ছিল না, কেন ছিল না? কারণ তুমি যেহেতু মালিক ছিল না, আমিও মাইনে নিলাম, বাট এখন তো মালিক হইছো, তো আগের হস্তান্তর এখন কি হয়ে গেছে? বৈধ হয়ে গেছে। এইটাই হলো স্বকার্যজনিত বাধা বা প্রতিবন্ধক নীতি। স্বকার্যজনিত বাধা হলো স্বকার্য, মানে নিজের কার্য বাধা, নিজে যে কার্য করছি পরবর্তীতে গিয়ে সেটা কি করতে পারবো না? অস্বীকার করতে পারবো না। বুঝছেন? সেম বিধান আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে পড়েছি 18 ধারায়, ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। মনে আছে কিনা আপনাদের? তো এই ক্ষেত্রে স্বকার্যজনিত বাধার এই নীতিটা এই যদি পরবর্তীতে তার পিতা মারা না যেত, তাহলে এই নীতি কিন্তু প্রয়োগ হতো না। মারা যাওয়ার পরেই তো সে মালিক হয়েছে। আমি জাস্ট আপনাদের একটা ধরনের উদাহরণ দিলাম। উত্তরাধিকার সূত্রে এরকম হইতে পারে যে সে আগে ওই জমির মালিক ছিল না, বর্গা করতো, পরে ওই মালিকের দায়িত্ব ওটা কিনছে, এরকমও হতে পারে। আমরা একটু পড়ি, দেখেন। 115 ধারায় বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি তার গোল দিবেন, ঘোষণা ঘোষণা ঘোষণার উপরে লেখেন ডিক্লারেশন, ডিক্লারেশন, ডিইসি ডিইসি LARATION, DEC LARATION, ঘোষণা। কাজ গোলদেন, কাজ, কাজের উপরে লেখেন অ্যাক্ট, ACT, অ্যাক্ট, ACT লিখছেন। আর বা কার্যবিরতি, কার্যবিরতি গোলদেন, কার্যবিরতি গোল দিয়ে লেখেন ওমিশন, OMI SSION, OMI SSION। তাহলে ঘোষণার ইংরেজি ডিক্লারেশন, কাজের ইংরেজি অ্যাক্ট, কার্যবিরতির ইংরেজি কি? কমিশন। যখন কোনো ব্যক্তি তার ঘোষণা, কাজ বা কার্যবিরতির দ্বারা আন্ডারলাইন করেন ইচ্ছাকৃতভাবে অন্য ব্যক্তিকে কোনো বিষয়কে সত্য বলে বিশ্বাস করায়, আন্ডারলাইন করেন, সত্য বলে বিশ্বাস করায় এবং সেই বিশ্বাস অনুযায়ী কাজ করতে বলে, তখন এই দুই পক্ষের মধ্যে কোনো মামলায়, আন্ডারলাইন করেন, প্রথম পক্ষ তার ঘোষণা, কার্য বা কার্যবিরতির বিষয়টি অস্বীকার করতে পারবে না। তখন এই দুই পক্ষের মধ্যে প্রথম যে পক্ষ, সে ওই যে ঘোষণা দিয়ে কাজটা করাইছিল, কাজ করে যে কাজটা করাইছিল, ও কার্যবিরতি দিয়ে যে কাজটা করাইছিল, এটা পরবর্তীতে কি করতে পারবে না? অস্বীকার করতে পারবে না। উদাহরণ দেখেন। আচ্ছা, উদাহরণের আগে এখানে একটু লিখে, আচ্ছা এই জায়গায় বইতে আছে, তারপরে একটু লিখে রাখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারা, আর সুনির্দিষ্ট প্রতিকার আইনে 18 ধারা লিখছেন, আর সম্পত্তি হস্তান্তর আইনের 43 ধারা, সম্পত্তি হস্তান্তর আইনের 43 ধারা। সম্পত্তি হস্তান্তর আইনের 43 ধারা। তার মানে এস্টোফেলের যে বিষয়টা, এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 118, সাক্ষ্য আইনের 115, আর সম্পত্তি হস্তান্তর আইনের 43। উদাহরণ দেখেন। ক স্বেচ্ছায় ঘোষণা দিয়েছে এবং খকে বিশ্বাস করিয়েছে ক একটি জমির মালিক, এবং খকে উক্ত জমি কিনতে মূল্য দিতে প্রলুব্ধ করেছে। ক বলছে যে এই জমির মালিক আমি, তুমি তাড়াতাড়ি মূল্য দিয়ে এই জমি কিনে নাও। পরবর্তীতে ক ওই জমিতে সত্য অর্জন করে, মানে যখন বিক্রি করছে তখন সত্য ছিল না, সত্য অর্জন করছে কখন? পরে। ঘোষণা দেওয়ার সময় তার অর্থাৎ কয়ের ওই জমিতে সত্য ছিল না, এই অজুহাতে ক বিক্রয় নাকচ করার চেষ্টা করে। এই ক্ষেত্রে এই ধারা অনুযায়ী ক তার ঘোষণা অর্থাৎ বিক্রয়ের সময় তার জমিতে সত্য ছিল না বলে অস্বীকার করতে পারবে না, এবং তাকে তা প্রমাণ করতে কি হবে না? দেওয়া হবে না। জেনে রাখা ভালো। তো দেখেন, স্বকার্যজনিত বাধা বা এস্টোফেল সাক্ষ্য আইনের একটা নিয়ম। বলেন তো, স্বীকৃতি এস্টোফেল হিসেবে কাজ করে কোথায় বলা আছে?
স্বীকৃতি এস্টোফেল হিসেবে কাজ করে 31 ধারা, মনে আছে? তারপরে দেখেন সাক্ষ্য আইনের সকার্যজনিত বাধার নীতি আন্ডারলাইন করবেন, দেওয়ানি কার্যক্রমে প্রযোজ্য, শুধু দেওয়ানি মামলা। এস্টোফেল নীতিটি প্রয়োগ করা যাবে শুধু কি মামলায়? দেওয়ানি মামলায়। ফৌজদারি কার্যক্রমে এর কোনো প্রয়োগ নেই। 3টে স্টার দেন। ফৌজদারি কার্যক্রমে এর কোনো প্রয়োগ নেই। তারপরে দেখেন স্বকার্যজনিত বাধা মকদ্দমার পক্ষগণ আন্ডারলাইন করবেন এবং পক্ষগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণের প্রতিনিধির উপর বাধ্যকর। মানে স্বকার্যজনিত বাধা যে নীতি, এটা শুধু পক্ষের উপর বাধ্যকর, অন্য কারো উপর না। সবশেষের পয়েন্টটা, সাক্ষ্য আইনে এটা স্বীকৃত নীতি যে স্বকার্যজনিত বাধা আন্ডারলাইন করবেন আইনসভা কর্তৃক প্রণীত আইন বা বিধিবদ্ধ আইনের বিরুদ্ধে প্রয়োগ হতে পারে না। অর্থাৎ এস্টোফেল আইনের বিরুদ্ধে কাজ করে না। নো এস্টোফেল এগেইনস্ট স্ট্যাটিউট অর দ্য ল। স্টার দিয়ে লেখেন নাবালকের বিরুদ্ধেও প্রযোজ্য না। এস্টোফেল নীতি নাবালকের বিরুদ্ধেও প্রযোজ্য না। লেখেন এস্টোফেল নীতি নাবালকের বিরুদ্ধেও প্রযোজ্য না। শুনে দেখেন, স্বকার্যজনিত বাধা আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। ধরেন আমি একটা উদাহরণ দেই। আপনি আপনার মাসে বাৎসরিক ইনকাম ধরেন 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। এখন আপনি একজন অ্যাডভোকেটের কাছে গেছেন আয়কর প্র্যাকটিস করে যে আমি ইনকাম ট্যাক্স দিব, আমার টাকাটা হিসাব টিসাব করে দেন, আপনি এটা করে দেন। সে বললো আপনার ইনকাম কত? 5 লাখ। বলছে যে 5 লাখে কোনো কর দেওয়া লাগবে না। উনি আপনারা বললো কর দেওয়া লাগবে না, বাট আইনে আছে কর দেওয়া লাগবে। এখন ওনার কথা মতো তো আপনি ইনকাম ট্যাক্স দেন নাই। এখন ভবিষ্যতে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে ইনকাম ট্যাক্স না দেওয়ার জন্য। এখন ওই মুহূর্তে আদালতে গিয়ে যদি বলেন যে আমার অমুক উকিল বলছে, অমুক উকিল আমারে বলছে বলেই আমি দেই নাই, অমুক উকিল না বললে তো আমি অবশ্যই দিতাম, সো আমি এস্টোফেল নীতির সুবিধা পাবো, আপনি বলতেছেন। এটা আদালত বলবে যে না, আইনের বিরুদ্ধে কোনো এস্টোফেল হবে না। তোমার যতই আর একজন বলুক না কেন, আইন জানতে হবে, এটা তোমার দায়িত্ব। আইনের বিরুদ্ধে এস্টোফেলের সুবিধা নেওয়া যাবে না। একটা মামলা ছিল এরকম, আমরা লিখিততে গিয়ে পড়বো এরকম যে একজন নাবালক, সে যখন নাবালক ছিল, সে সাবালক সেজে একজনের কাছে জমি বিক্রি করছে। পরবর্তীতে যখন ওই জমির দলিল করতে আসলে সে বলতেছে যে আমার তো প্রথম বেচাই হয় নাই, কারণ আমি তো নাবালক ছিলাম, আর নাবালকের চুক্তি হলো ভয়েড অফ ইন ইস্যু। তো ওই মামলা করে দিছে ওই লোক, যে ক্রেতা বলতেছে যে ওনার এই জায়গায় আমি এস্টোফেলের সুবিধা পাবো। কেন? কারণ ও তো ভুলভাল বুঝাইয়া, ও যে নাবালক না সাবালক সে যে আমার কাছে মামলা মানে জমি বিক্রি করছে, বাট অ্যাকচুয়ালি তো সে ভুলভাল না বুঝাইলে তো আমি এটা কিনতাম। এখন আদালত বলবে সব ঠিক আছে, ও যদি সাবালক হতো তাহলে তোমারে আমি জমি দিতে পারতাম, কিন্তু ও যেহেতু তোমার টাকা নিছে আর ও ছিল নাবালক, তুমি যদিও টাকা ওরে দিয়ে ধরা পড়ছো, কিন্তু ওরে আমি এখন জমি বিক্রি করতে বাধ্য করতে পারবো না। কেন পারবো না? কারণ নাবালকের বিরুদ্ধে এস্টোফেল নীতি কাজ করে না। বুঝছেন? তাইলে ওই জমি ওর কাছ থেকে কিনতে বাধ্য করা যাবে না। এখন তাইলে বলতে পারেন যে স্যার, তাহলে এই লোকের কি করার আছে? ওই যে ওর বিরুদ্ধে মামলা করবে, ক্ষতিপূরণের মামলা করবে, অন্য মামলা করবে, কিন্তু ওর কাছ থেকে জমি নিতে ওরে বাধ্য করা যাবে না। তাহলে এস্টোফেল কাজ করে না কিসের বিরুদ্ধে? আইনের বিরুদ্ধে, নাবালকের বিরুদ্ধে। ফৌজদারি মামলায় কাজ করে না, ফৌজদারি মামলায়ও কাজ করে না। বিগত বছরের প্রশ্ন দেখেন, ফিডিং দ্য গ্রান্ট বাই এস্টোফেল নীতি সাক্ষ্য আইনের কোন ধারার সাথে সম্পর্কিত? এখন আমরা জানি এস্টোফেল নীতি আলোচনা করছে 115 থেকে 117, এখানে 115 আছে, 117 আছে, বাট অ্যাকচুয়ালি এখানে উত্তর হবে 115। ফিডিং দ্য গ্রান্ট বাই এস্টোফেল মানে হলো স্বকার্যজনিত বাধার দ্বারা অশুদ্ধ হস্তান্তর সিদ্ধ হওয়া, মানে অবৈধ হস্তান্তর বৈধ হওয়া। এস্টোফেল নীতি দ্বারা অবৈধ হস্তান্তর বৈধ হওয়া, এটারই কি বলে? ফিডিং দ্য গ্রান্ট বাই এস্টোফেল। ওই যে উদাহরণ দিলাম না, যে আগে মালিক ছিল পিতা,
বিক্রি করছে, তারপরে মালিক হয়েছে সে পরবর্তীতে বলতে পারবে না যে আগে পিতা মালিক ছিল, এটা ঠিকঠাক হয় নাই। এই যে সে এখন মালিক হয়েছে, তাহলে এটার দ্বারা তার পূর্বের যে অবৈধ হস্তান্তর বর্তমানে সেটা কি হয়ে গেল? বৈধ হয়ে গেল। এই দেখেন ব্যাখ্যা দেখেন, ফিডিং দ্য গ্রান্ড বা স্টোফেল অর্থ হলো সরকারজনিত বাধার দ্বারা অশুদ্ধ হস্তান্তর সিদ্ধ হওয়া। হস্তান্তর করাকালে সত্য ছিল না, হস্তান্তরকারী এইরূপ দাবি করা হতে এই নীতি দ্বারা বারিত হবেন যে অবস্থায় কোনো বিক্রেতা বা বন্ধকদাতা প্রতারণামূলক বা ভ্রান্ত বর্ণনা দ্বারা কোনো সম্পত্তিতে তার পরম সত্ত্বাধিকার থাকার কথা বলে উক্ত সম্পত্তি হস্তান্তর করেন এবং পরবর্তীকালে সেই সম্পত্তিতে স্বার্থবান হন। হস্তান্তর করাকালে সত্য ছিল না, হস্তান্তরকারী এই রূপ দাবি করে উক্ত হস্তান্তর অস্বীকার করতে পারবে না। নীতিটি সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন 115 ধারায় প্রতিফলিত হয়েছে। আমরা 116তে আসেন। এস্টোফেল নীতির প্রয়োগ। এস্টোফেল নীতির সংজ্ঞা বলছে 115তে, আর প্রয়োগের কথা যদি বলি দুইটা ধারা 116 আর 117। এর মধ্যে মনে রাখবেন স্থাবর সম্পত্তির ক্ষেত্রে 116 আর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে 117। প্রথমে চলে আসে 116, এস্টোফেল নীতির প্রয়োগ। ধারা 116, প্রজার ক্ষেত্রে এবং দখলকারীর অনুমতিক্রমে ব্যবহারকারীর ক্ষেত্রে এস্টোফেল। সাক্ষ্য আইনের 116 ধারা নিম্নলিখিত বলতেন দুইটি ক্ষেত্রে। 116 ধারায় আবার কয়টা ক্ষেত্রে বলছে? দুইটা ক্ষেত্রে এস্টোফেল নীতির প্রয়োগ নিয়ে আলোচনা করছে। ভাড়াটি আন্ডারলাইন করেন, ভাড়াটি আবার টিন্যান্ট, মালিক বা ল্যান্ডলর্ড, এর মধ্যে এস্টোফেল। তাহলে দুইটা ক্ষেত্রে, প্রথমটা হলো ভাড়াটিয়া বা মালিক, আর অনুমতি প্রাপক এবং অনুমতি দাতা, লাইসেন্সিয়ান লাইসেন্সরের মধ্যে এস্টোফেল। একটু শুনেন, আমরা পড়বো, তার আগে একটু বুঝাই দিই। ভাই, মালিকের বাসা ভাড়া নিছে কে? ভাড়াটিয়া। ভাড়াটিয়া তো মালিকরে প্রতি মাসে মাসে কি দেয়? ভাড়া দেয়। এখন ভাড়াটিয়া কোনো এক সময় ভবিষ্যতে বলতে পারবে না যে উনি মালিক না, এটা বলতে দেওয়া হবে না। এটা হলো কি নীতি দ্বারা বাড়িতে হবে? এস্টোফেল। বুঝছেন? তাতে ভাড়াটি হিসেবে সে যদি 50 বছরও থাকে তবু বলতে পারবে না যে এই জমির মালিক সে। বলতে পারবে না আমি যখন ভাড়া নিছিলাম মালিকের সত্য ছিল না, কারণ সে যে এখনো ভাড়া দিয়ে যাচ্ছে এটা তার মালিকানার প্রমাণ। বুঝতে পারছেন? আর অনুমতি প্রাপক অনুমতি দাতা হলো যে আপনার অনেকের স্থাবর সম্পত্তি থাকে, আপনি গরিব দুঃখী বা অসহায়রে থাকতে দিচ্ছেন যে তুমি আমার জমিতে গিয়ে ঘর তুলে থাকো, সে আপনার কাছ থেকে অনুমতি নিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে তো তার কাছ থেকে আমি কোনো ভাড়া নিচ্ছি না, কিন্তু তার আমি কি দিছি? থাকতে দিছি। এখন 12 বছর থাকার পরে সে যদি জবরদখল দাবি করে যে আমি ওনার জমিতে 12 বছর আসি, আমার জবরদখল হয়েছে, 12 বছর কেন 100 বছর থাকলেও হবে না, কারণ সে তো আমার অনুমতি নিয়ে থাকছে। এটা কি দ্বারা বাড়িতে হবে? এস্টোফেল নীতি দ্বারা বাড়িতে হবে। বুঝছেন? তাহলে 116 ধারায় কয়টা ক্ষেত্রে এস্টোফেল বলছে? দুইটা, মালিক আর কি ভাড়াটিয়া, আর অনুমতি প্রাপক আর অনুমতি দাতা। মৌখিক দালিলিক সেটা হলো পরের বিষয়। আমরা মৌখিক দালিলিকের উত্তর প্রশ্নে যদি আসেন তাহলে মৌখিক কথা মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে, আর দালিলিক কথা দালিলিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে। এখন কোন ভাবে অনুমতি নিছিল? সে যদি বলে ইওর অনার মৌখিক অনুমতি নিছিল, তাহলে মৌখিক অনুমতি নিলে জায়গায় সাক্ষীরে লাগবে, দিনেশ ছিল, আনিস ছিল, পেপার ছিল, তাকে ডাকবে নাকি? আর দলিলের ক্ষেত্রে থাকবে কি? অ্যাটেস্টিং উইটনেস। বুঝছেন? আচ্ছা দেখেন, এই দুইটি এস্টোফেল চুক্তিমূলে এস্টোফেল আন্ডারলাইন করেন। চুক্তিমূলে এস্টোফেল, এস্টোফেল বাই কন্ট্রাক্টের উদাহরণ ভাড়াটি এবং তার মালিকের মধ্যকার সম্পাদিত চুক্তির উপর ভাড়াটিয়ার এস্টোফেল প্রতিষ্ঠিত। এটা হলো চুক্তিমূলে এস্টোফেলের বড় উদাহরণ। ভাড়াটি এবং মালিকের মধ্যে চুক্তি হলো ভাড়ার জন্য নাকি, আর অনুমতি প্রাপক এবং অনুমতি দাতার মধ্যে চুক্তি হলো স্থাবর সম্পত্তি ব্যবহার এবং কি সংক্রান্ত? দখল সংক্রান্ত। সো আমরা যদি একটু দেখি 116 ধারা অনুযায়ী ভাড়াটিয়া তার ভাড়াটিয়া বা প্রজাস্বত্ব সৃষ্টির সময় মালিকের কোনো সত্ত্ব থাকা, আন্ডারলাইন করবেন, এটা প্রজাস্বত্ব সৃষ্টির সময়। দেখছেন, মালিকের কোনো সত্ত্ব থাকা অস্বীকার করতে পারবে না। ভাড়াটিয়া বলতে পারবে না যে আমি যখন ভাড়া নিছিলাম উনি তো মালিক ছিল না, এই কথা বলতে দেওয়া
যাবে না। ভাড়া পরিশোধ করে যখন ভাড়াটিয়া ভাড়া দেওয়া প্রাঙ্গণে দখলে থাকে তখন ভাড়াটিয়া তার কার্য দ্বারা জমির মালিকের মালিকানা সত্ত্ব স্বীকার করে, এই কারণে সে উক্ত সত্ত্ব অস্বীকার করতে পারে না। জমি মালিক কর্তৃক স্থাবর সম্পত্তি ভাড়া বা লিজ মঞ্জুর করা তার সত্ত্বের ঘোষণা, যেটা মালিক ভাড়া গ্রহণ করে পুনঃনিশ্চিত করে এবং ভাড়াটিয়া কর্তৃক ভাড়া প্রদান মালিকের মালিকানার স্বীকৃতি। বলতেছে যে ভাড়াটিয়া যে ভাড়া দিচ্ছে এটাই কিসের স্বীকৃতি? মালিকানা। কারণ মালিক না হলে তার আমি ভাড়া কিসের জন্য দিতে যাব? অপরদিকে আবার অনুমতিদাতার অনুমতি ক্রমে যে ব্যক্তি অনুমতি প্রাপক স্থাবর সম্পত্তি ব্যবহার এবং দখলে রেখেছে উক্ত দখল চলমান থাকা অবস্থায় সে অনুমতিদাতার সত্ত্ব অস্বীকার করতে পারে না। আমরা চলে এসেছি শর্ত সমূহ। 116 ধারায় এস্টোফেল নীতি প্রয়োগ করতে হলে নিম্নলিখিত দুইটি শর্ত পূরণ করতে হবে। কয়টা? দুইটা। স্থাবর সম্পত্তির দখল অবশ্যই ভাড়াটিয়া বা প্রজাকে দিতে হবে, আন্ডারলাইন করেন, এটা বিবিআই। দখল অবশ্যই কার কাছে থাকবে? ভাড়াটিয়ার কাছে। এই দখলটি অবশ্যই ভূস্বামী বা মালিক এর অনুমতি নিয়ে অর্পণ করতে হবে। আমরা যদি একটা উদাহরণ দেখি, ক একটি বাড়ির মালিক 2/5/2013 তারিখে খ কে বাড়িটি ভাড়া দেয় এবং ক হলো মালিক, খ হলো ভাড়াটিয়া। ভাড়াটিয়া সত্ত্ব আরম্ভ হওয়ার সময় অর্থাৎ 2/5/2013 তারিখে উক্ত সম্পত্তিতে ভাড়াটিয়ার মালিক ক এর যে সত্ত্ব ছিল তা খ কে অস্বীকার করতে দেওয়া হবে না। যদি বলে যখন আমি ভাড়া নিছিলাম উনি তো মালিক ছিল না, এটা বললে কাজ হবে? কাজ হবে না। কি দ্বারা বাড়িতে হবে? এস্টোফেল নীতি দ্বারা বাড়িতে হবে। তাহলে স্থাবর সম্পত্তি সংক্রান্ত এস্টোফেল কত দ্বারাই? 116। কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। এর আরেক নাম কি? চুক্তিমূল এস্টোফেল। কি বলেন? চুক্তিমূল এস্টোফেল। চলে আসি জেনে রাখা ভালো। 116 ধারা অনুযায়ী উল্লেখিত সরকারজনিত বাধা বা এস্টোফেল নীতি শুধুমাত্র গোল্ডেন স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। কি সম্পত্তি? স্থাবর। 116 ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি যেমন আন্ডারলাইন করেন বাড়ি, জমি ইত্যাদির ভাড়াটিয়াকে মালিকের মালিকানা সত্ত্ব অস্বীকার করতে বিরত করা হয়েছে। তারপরে আন্ডারলাইন করবেন 116 এবং 117 ধারায় এস্টোফেল হলো, আন্ডারলাইন করেন, চুক্তিমূল এস্টোফেল। চুক্তিমূল এস্টোফেল বা এস্টোফেল বাই কন্ট্রাক্ট। 116 ধারার অধীন এস্টোফেল নীতি শুধুমাত্র প্রজাস্বত্ব বা ভাড়াটিয়া সত্ত্ব চলমান থাকা অবস্থায় প্রযোজ্য হবে। এই কারণে আন্ডারলাইন করেন, এই কারণে ভাড়াটিয়া বা অনুমতি প্রাপকের বিরুদ্ধে এস্টোফেল নীতি প্রয়োগ করতে হলে দেখাতে হবে যে ভাড়াটিয়া সত্ত্ব চলমান আছে। মালিক যদি দাবি করে যে উনি তো আবার ভাড়াটি আমরা অস্বীকার করতে পারবে না, তাহলে মালিকের আগে দেখাইতে হবে যে এখনো সে ভাড়া দেয়, এখনো সে ভাড়া দেয়, কিন্তু ভাড়াটিয়া দেখা হলো 2 বছর ভাড়া দেয় না, সেই ক্ষেত্রে আবার সে এস্টোফেল দাবি করতে পারে। এখন আর একটু কথা হলো এরকম যে ভাড়াটি আবার যদি বলে যে আজ দেবো ভাড়া, কাল দেবো ভাড়া, পরশু দেবো ভাড়া, এরকম 2 বছর কে 10 বছর হইলেও এস্টোফেল হবে। কিন্তু সে যদি বলে যে এই জমির মালিক আমি জীবন ও ভাড়া দেব না, এরকম 10-12 বছর সে আছে, তাইলে আর তোর ওই মালিকানার ভাড়াটি সত্ত্ব চলমান নাই, জোর জবরদস্তি করেই সে আছে, তাইলে আবার এস্টোফেল নীতির সুবিধা পাওয়া যাবে না। আচ্ছা, এত প্যাসেজ আইন না। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এস্টোফেল কত? 116। চুক্তিমূলে এস্টোফেল কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। এবার আছে 117। ধারা 117 বিল অফ এক্সচেঞ্জ এর ক্ষেত্রে এস্টোফেল। সাক্ষ্য আইনের 117 ধারায় চুক্তিমূলে এস্টোফেল নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা বলতেন চুক্তিমূল এস্টোফেল। চুক্তিমূল এস্টোফেল কিন্তু 116 117, বাট দুইটার ভিতর পার্থক্য কি? ওইটা হলো স্থাবর আর এটা হলো কি? অস্থাবর। এই ধারায় আন্ডারলাইন করেন বিনিময় বিল, গোষ্ঠিত দাতা, গোষ্ঠিত গ্রহীতা এবং অনুমতিক্রমে ব্যবহারের ক্ষেত্রে এস্টোফেল নীতি প্রয়োগ সম্পর্কে আলোচনা করেছে। 117 ধারায় গোল দিবেন 3টি ক্ষেত্রে এস্টোফেল নীতি প্রয়োগ করা হয়েছে। 16তে কয়টা ক্ষেত্রে ছিল? দুইটা। 17তে 3টি। এ পিজু সেই চুক আপনার বইতে আছে, বই আনেন নাই? বই আনছেন কেন? দাওয়াতে ছিলেন? তাইলে এত দাওয়াত কোথায় পান? আমাদের মাঝে মধ্যে নিয়ে যাবেন, তাহলে তোর পড়া বাদ হয় না। দেখেন, আচ্ছা, বিনিময় বিলের ক্ষেত্রে বিল অফ এক্সচেঞ্জ দেখেন, যে ব্যক্তি বিনিময় বিল প্রণয়ন বা পৃষ্ঠাঙ্কন করে সেই ব্যক্তির উক্ত বিলটি প্রণয়ন বা পৃষ্ঠাঙ্কন করার ক্ষমতা যে ছিল
এটা বিনিময় বিলের স্বীকৃতিদাতা বা গ্রহীতাকে অস্বীকার করতে দেওয়া হবে না। মানে হলো আমি শাকিলকে একটা বিল অফ এক্সচেঞ্জ দিছি, উনি নিছে সেই সময়, কিন্তু পরে উনি যাই বলতেছে যে উনার তো এই স্টোফেল এই বিনিময় বিল সিগনেচার করার কোনো ক্ষমতা ছিল না। তাই ছিল যে না, তখন যখন নিছো তখন তো নেওয়ার দরকার নাই, যেহেতু একবার নিছো পরে আর সেটা কি করা যাবে না, অস্বীকার করা যাবে না। তারপরে দেখেন গচ্ছিত গ্রহীতার ক্ষেত্রে বেইলি এবং অনুমতিক্রমে দখলকারীর ক্ষেত্রে গচ্ছিত রাখার সময় বা ব্যবহারের অনুমতি দানের সময় গচ্ছিত প্রদানকারী বা অনুমতিদাতার গচ্ছিত রাখার বা ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষমতা যা ছিল তা কোনো গচ্ছিত গ্রহীতা বা অনুমতিক্রমে দখলকারীকে অবশ্যই অস্বীকার করতে দেওয়া হবে না। বুঝেন নাই কিছুই মনে হয়। গচ্ছিত গ্রহীতা দেখেন, গচ্ছিত গ্রহীতা মানে আমার একটা মোটরসাইকেল আছে, আমি এই ঢাকা যাচ্ছি, ঢাকা কয়েক মাস থাকবো, এই মোটরসাইকেলটা আমি রেখে গেছি ফেরদৌসের কাছে, তাহলে আমি হলাম গচ্ছিত দাতা আর গচ্ছিত গ্রহীতাকে ফেরদৌস। আর ফেরদৌসে বলছে যে 6 মাস পরে এসে তোমারে আমি নির্দিষ্ট টাকা দিলে তুমি আমার বাইক আমার কি ফেরত দেবা। এখন আমি যখন ঢাকার কাজটা সেরে আসছি, এখন ফেরদৌস বলে যে এই বাইক দেওয়ারই তো ক্ষমতা আপনার ছিল না, এটা ওনারে বলতে দেওয়া যাবে না, কারণ দেওয়ার যে ছিল না তাহলে তুমি সেই সময় রাখছো কেন। এবার বুঝছেন। আবার অনুমতিক্রমে ব্যবহার মানে হলো আমি একটা জিনিস একজনে ব্যবহার করতে দিছি, দেখা যায় নাই, আমি আমার বাইক চালাইতে দিছি ফেরদৌসে, এখন চালাইতে সে নিজের মতো করিয়া নিয়ে নিছে, বলতেছে যে এই বাইক তো উনার না, উনার অনুমতি দেওয়ার কোন, উনি অনুমতি দেওয়ার কেটে, বাইকের মালিক হলাম আমি, এইটা উনি বলতে পারবে না। কি নীতি দ্বারা বাড়িতে হবে? এস্টোফেল নীতি দ্বারা বাড়িতে হবে। তাহলে 117 ধারা এস্টোফেল কয়টা ক্ষেত্রে? এই যে বিনিময় বিল একটা, গচ্ছিত গ্রহীতা একটা, আর অনুমতিক্রমে দখলকারী। পাইছেন তিনটা? কত ধারায়? 117। তাহলে এস্টোফেল স্থাবর সম্পত্তির ক্ষেত্রে কত? 116। আর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে 117। যদি বলে চুক্তিমূল্য এস্টোফেল 116 এবং 17। যদি বলে এস্টোফেলের সংজ্ঞা 115। ফিডিং বাই গ্রান্ট বাই এস্টোফেল নীতি 115। তো আমরা জেনে রাখা ভালো, দেখি আসেন। অন্যদিকে 117 ধারা বল দেবেন অস্থাবর সম্পত্তি জিম্মা গ্রহীতা, অনুমতি গ্রহীতা, বরাত চিঠির গ্রহীতার ক্ষেত্রেও প্রযোজ্য। নট ইম্পর্টেন্ট। আমরা বিগত বছর প্রশ্নটা দেখি। দেখেন, মালিকের অনুমতি নিয়ে একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে, মানে অনুমতি নিয়ে থাকছি, এরপরে বলতেছি যে এই মালিক আমি। বাংলা সিনেমা যেটা হয়, মিশা সওদাগর উঠছে যে আমার থাকতে দেন, 10 দিন পরে বলতেছে এই বাড়ির মালিক সে। এস্টোফেল নীতি দ্বারা কি হবে? বাড়িতে হবে। এক্ষেত্রে আইনগত বাধারে কি বলে ভাই? স্বকার্যজনিত বাধা। তো সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন, সাক্ষ্য আইনের আসে স্বকার্যজনিত বাধা নীতিকে সংজ্ঞায়িত করছে কত ধারায়? 115 ধারায়। আমরা একটা নীতি মানে একটা বিষয় দেখেন, স্বকার্যজনিত বাধা শুধুমাত্র কি মামলা? দেওয়ানি মামলা। কনফেশন কি মামলা? শুধুমাত্র ফৌজদারি। কনফেশন শুধুমাত্র ফৌজদারি। রেস গেস্টি শুধুমাত্র কি? ফৌজদারি। অ্যাডমিশন দেওয়ানি ফৌজদারি নাকি? টাইম ডিক্লারেশন দেওয়ানি ফৌজদারি। সো এই ধরনের একটা প্রশ্ন পাবেন যে অমুক বিষয় কোন মামলায় প্রযোজ্য। চার নাম্বার 10, 12, 11। 11 নম্বর প্রশ্নটা আমি একটু পড়ি। দেখেন, 116 ধারার অধীন এস্টোফেল নীতি প্রযোজ্য হবে শুধুমাত্র প্রজাস্বত্ব বা ভাড়াটিয়া সত্ত্ব চলমান থাকা অবস্থায়। যখন প্রজাস্বত্ব বা ভাড়াটিয়া সত্ত্ব আর নেই, তখন কিন্তু আপনি 116 ধারার সুবিধা পাবেন না। 116 ধারার সুবিধা পেতে হলে প্রজাস্বত্ব বা ভাড়াটিয়া সত্ত্ব কি থাকতে হবে? চলমান থাকতে হবে। 14 নম্বর প্রশ্নটা পড়ি। দেখেন, এ বি এর বরাবর একটি বিল পৃষ্ঠাঙ্কন করে। এ মানে আমি ধরে নিলাম একটা চেক দিছে, বি অস্বীকার করে যে এ পৃষ্ঠাঙ্কন করার ক্ষমতা ছিল না। এ বলছে যে ও চেক দেওয়ার কেডা, ও সিগনেচার করার কোনো ক্ষমতা নাই।
এই ক্ষেত্রে আইনগত বাধারে কি বলে? স্বকার্যজনিত বাধা। এস্টোফেল থেকে প্রশ্ন পাবেন ভাই, একটা পাবেন ইনশাল্লাহ। লিখিতর জন্য তো এস্টোফেল খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসে প্রায়। তো আমাদের এই মুহূর্তে যারা সামনে আছেন, অনলাইনে আছেন, অনেকেই বুঝেন নাই। আগে অফলাইনে কারা বুঝেন নাই? এই যে 115, 116, 117 পড়ালাম, কোথায় বুঝেন নাই? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন অফলাইনে যারা আছেন। এরপরে অনলাইনের কাছে যাব। অফলাইনের কোনো প্রশ্ন আছে? বিজুর সাহেব, আমার তরফে এই পীযূষ বসতেন 115, 116, 117 বুঝতেন? বুঝলেন? মাইক্রোফোন নিয়ে তিনটে ধারা বলেন, জোরে বলেন। পীযূষ স্যার বলেন, 115-তে কি আছে বলেন? সংজ্ঞা স্যার, কি সংজ্ঞা, কি বলছে? এস্টোফেল কাকে বলে বলেন? স্বকার্যজনিত বাধা স্যার, স্টোপেল। কি বুঝান? এটা হচ্ছে হলো স্যার সে আপনার দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য স্যার। সংজ্ঞা দেন, সংজ্ঞা। আপনার যদি আপনারা কেউ জিজ্ঞেস করে যে এস্টোফেল কি, আমার একটু বুঝাই দাও, তারে কেমনে উত্তর দিবেন বলেন? এটা হলো স্যার একটা জমি বিক্রি করছে, স্যার এটা হলো যে বাপ ছেলের যে এটা উদাহরণটা দিচ্ছিলেন স্যার। মানে প্রথমে এটা দেন শুনি। একটা জমির 101 দাগ হলো তার নামে আর 202 দাগ হলো তার বাবার নামে, অথচ তার সত্য একটা দাগে হয় নাই, তো এটা বাবার নামেই রয়ে গেছে। বাবা অসুস্থ, কিন্তু সেই জমি সে চাষাবাদ করে, সেই জমিতে বিক্রি করার সময় বলছে এই দুটো দাগই আমি মালিক। পরবর্তীতে সে বাপ যখন মারা গেছে, সে আইসে বলতেছে যে আপনার তো আগে আমি করে দিই নেই, এখন আপনার শুদ্ধ করে নেওয়া লাগবে। ক্লিয়ার করেন। মানে দিলে রাজি হচ্ছিল না যে এই দাগটা তোমার দেওয়া যাবে না। হ্যাঁ, তারপরে পরবর্তীতে বলতেছে কি না, এটা করা যাবে না, এটা তো আপনি আমাকে আগেরবার আমার কাছ থেকে টাকা নেছেন, এটা আমার এখন আপনার জলদি করে দেওয়া লাগবে, শুদ্ধ করে দেওয়া লাগবে। এই ক্ষেত্রে পীযূষ বলেন, এই ক্ষেত্রে এস্টোফেলের সুবিধা কি পাবে, ক্রেতা না বিক্রেতা? এই বিক্রেতা পাবে, ক্রেতা পাবে স্যার। যে এইটা আপনি আগে যেহেতু আমার সাথে এই ক্ষেত্রে এস্টোফেলের সুবিধা কিন্তু ক্রেতা পায়। ক্রেতা নাকি? ক্রেতা। আচ্ছা, ওই কলিপাল্লা দেন, কলিপাল 116 ধারায় কি আছে বলেন? প্রথমে বলেন বুঝছেন কিনা, বুঝলে প্রশ্ন করবো, নাইলে করবো না। বলেন কি বলেন তো শুনি না। স্যার পারবো না নে বলতে ভালোভাবে। শুনি না, জোরে বলেন। পারবো পারবেন না তাই? লুৎফর সাহেব বলেন তো 116 ধারা কি আছে? স্যার এটা হচ্ছে প্রজা ক্ষেত্রে বা দখলদারের অনুমতি ক্ষেত্রে, এটা দুইটি ক্ষেত্রে হলো প্রযোজ্য, জমির মালিক এবং ভাড়াটিয়া, আর অনুমতি দাতা এবং অনুমতি প্রাপকের ক্ষেত্রে প্রযোজ্য। উদাহরণ দেন। উদাহরণ পারবো না স্যার, বুঝাইয়ে। পীযূষ, লুৎফর সাহেব কোর্টে আপনাকে মামলা আছে না, নিজেকে মামলা, মানে মক্কেল ধরে আনছেন, সিনিয়র রেতে করাছেন, এরকম মামলা আছে না? কম স্যার, কম আনি আমি। হ্যাঁ, কম আনি স্যার। কম আনেন, কিন্তু আছে তো, পীযূষের আছে, আছে। তাহলে আপনার তো মুখ ফোটে না, এই কথা দিয়ে তো মক্কেল ফোটানো সম্ভব না। হ্যাঁ, তাহলে আমি মনে করবেন আপনাকে মক্কেল, আমি যখন প্রশ্ন জিজ্ঞেস করবো মনে করবেন আমি মক্কেল, তাইলে উত্তর দিতে পারবেন। এই রাকিদুল সাহেব 116 উদাহরণ দেন। স্যার এই ক্ষেত্রে হচ্ছে প্রজা এবং মালিকের সম্পর্ক থাকতে হবে,
সাপোজ প্রজা হচ্ছে যখন বা ভাড়াটিয়া যখন কোনো বাড়ি ভাড়া নিবে, তখন ওই মালিকের ওই বাড়ির মালিকানা আছে এটি সে স্বীকার করেই নিবে, এবং সে যে ভাড়া দিবে ওই ভাড়ার যে রসিদ সেটা প্রমাণপত্র হিসাবে সে কোর্টকে দেখাইতে পারবে। এইটা আর এটা হচ্ছে 116 দ্বারা স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। পূর্ণরে দেন 117 বলুক পূর্ণ। স্যার 117 আছে স্যার বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় প্রথা। এটা হচ্ছে অস্থাবর 117 কোন ধরনের সম্পত্তি বলেন? অস্থাবর সম্পত্তি, তিনটি অস্থাবর ক্ষেত্রে। সম্পত্তি। চুক্তিমূল্য এস্টোফেল কত দাঁড়ায়? স্যার চুক্তিমূল্য স্টেবল আছে স্যার দুটোইতেই 116 এবং 117। 116 এবং 117। বিমল সাহেবরে দেন। এই যে বিমল সাহেব সামনে। বিমল সাহেব বলেন ফৌজদারি মামলা এস্টোফেল নীতি প্রযোজ্য কিনা? না স্যার, আর কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না বলেন? নাবালকের ক্ষেত্রে প্রযোজ্য না। আর আইনের বিরুদ্ধে? আইনের ক্ষেত্রে বিরুদ্ধে প্রযোজ্য না। আইনের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। ফিডিংটা গ্রান্ট বাই এস্টোফেল এটা কি? 115 স্যার। ওটা কি বলতে পারবেন? স্যার না। সরকারজনিত বাধা নীতি দ্বারা পূর্বের অবৈধ হস্তান্তর বৈধ হওয়া। পূর্বের অবৈধ হস্তান্তর বৈধ হওয়া। দেন পিছনে দেন, এই যে ইমন রে দেন। নির্মল দেখাই দিয়েছে ইমন রে। আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে কত ধারায়? 114 ধারায়। 114 ধারায়। কয়টা ক্ষেত্রে? 9টি ক্ষেত্রে। প্রথমটা বলেন। প্রথমটা হলো আপনার ইসের চোরাই মাল। চোরাই মাল যার Yes, দখলে sir. পাওয়া গেছে সে যদি সেই চোর। যৌক্তিক কারণ না দেখাইতে পারে না দেখাইতে সে- তাহলে চোর বলে গণ্য। সে চোর নাকি? জি। এই দেন নির্মল দেন। নির্মল দ্বিতীয়টা বলেন। দ্বিতীয়টা কমপ্লাইন্স, দুষ্কর্মের সহযোগী। কি এটা কি? মানে দুষ্কর্মের সহযোগী যদি কোনো ইয়া মানে মানে সে নিজের জলায় যদি অন্য কারো দোষ স্বীকার করে, অন্য তথ্য দ্বারা যদি মানে সমর্থিত না হয় বিশ্বাস করবে না। করবে না। আলমবারে দেন। তৃতীয়টা বলেন। পৃষ্ঠাঙ্কিত বা ওই যে বিল অফ এক্সচেঞ্জ। লালন সাহেব দেন। 4 নাম্বারটা কি লালন সাহেব? 4 নম্বর স্যার যে স্টেট অফ থিংস। স্টেট অফ থিংস। হিজবুল সাহেব দেন। 5 নাম্বার কি? জুডিশিয়াল এন্ড অফিশিয়াল Act of- অ্যাক্ট নাকি? জি, আবুল জি। হোসেন খান দেন। পরবর্তীটা স্যার এভিডেন্স। না, কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি। কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি। রীতিনীতি। পাবেল সাহেব দেন। পরেরটা কি? স্যার এভিডেন্স। এভিডেন্স। এভিডেন্স কি একটু ভাঙাই বলেন দি। যারে সাক্ষ্য হাজির করতে বলছে যদি সে হাজির না করে তাহলে ধরে নেবে তার বিরুদ্ধে। তো আহসান হাবিব দেন। পরেরটা ভাই প্রশ্নের উত্তর জি স্যার। নাকি? জি। যারে প্রশ্ন করছে সে যদি উত্তর না দেয় ধরে নিয়ে হবে উত্তর দিলে তার বিরুদ্ধে যাবে। যেত। আবুল বাশার দেন। অ্যানসারে করছেন। পরেরটা কি ভাই? দলিল দ্বারা যেটা কিরকম উদাহরণ দেন। একজনের নিকট দলিল করা হয়েছে, দলিল দ্বারা যদি কোনো দায় সৃষ্টি হয়, দায় সৃষ্টি হয়, ওই দলিল যদি যদি যার দায় অস্বীকার সৃষ্টি করে- হয়েছিল তার কাছে পাওয়া যায় ধরে নিবে দায়ের অবসান ঘটেছে। এই হলো 114 মোট 100 কয়টা? 9টা। 9টা। আমরা নামাজের বিরতিতে যাব মাগরিবের, এরপরে আবার 118 ধারা থেকে পড়া শুরু করব ইনশাআল্লাহ। এবং আজকে আপনাদের ক্লাস টেস্ট আছে 40 মার্কের। আচ্ছা, তো দেখেন সাক্ষী সমূহ, এই যে অধ্যায়টা এটা হলো 118 থেকে 134। তো প্রথমে আমরা চলে আসি, দেখেন যে কে সাক্ষ্য দিতে পারে। সাক্ষ্য আইন অনুসারে কে সাক্ষ্য দিতে পারে, ইংলিশটা আন্ডারলাইন করেন, হু মে টেস্টিফাই। হু মে টেস্টিফাই এটার অর্থ হলো কে সাক্ষ্য দিতে পারে। এখন আমরা এখানে 118 ধারায় যে কথাটা, যে মূল ভাব সেটা হলো যে প্রশ্ন বুঝতে পারে এবং উত্তর দিতে পারে সেই সাক্ষী হওয়ার যোগ্য। তাতে সে নাবালক হোক, পাগল হোক, উন্মাদ হোক, অসুস্থ হোক, বয়বৃদ্ধ হোক। 5 বছরের একটা ছেলেও সাক্ষ্য দেওয়ার যোগ্য যদি সে প্রশ্ন বুঝতে পারে এবং উত্তর দিতে পারে। ইভেন পাগল ব্যক্তিও সাক্ষ্য দেওয়ার যোগ্য সে যদি প্রশ্ন বুঝতে পারে আর উত্তর দিতে পারে। তো তাহলে সাক্ষীর যোগ্যতা এটা শারীরিক অবস্থা, মানসিক অবস্থার উপর নির্ভর করে না বা বয়সের উপর নির্ভর করে না। সে যদি প্রশ্ন বুঝতে পারে কিনা আর উত্তর দিতে পারে কিনা। তো দেখেন, সকল ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য যদি আদালত মনে করে যে উক্ত ব্যক্তির নিকট, আন্ডারলাইন করবেন, জিজ্ঞাসিত প্রশ্ন সে বুঝতে এবং
প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম। মানে সে প্রশ্ন বুঝতে পারে আর কি পারে, উত্তর দিতে পারে। যদি সে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং উত্তর দিতে আন্ডারলাইন করেন অক্ষম হয়, কি হয়, অক্ষম হয়, তাহলে আদালত তাকে যোগ্য সাক্ষী বলে বিবেচনা করবে না। অর্থাৎ কোনো ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য কিনা তা তার বোধ শক্তির উপর, এটা আন্ডারলাইন করেন, এটা হলো মূল কথা, তা তার বোধ শক্তির উপর নির্ভর করে। 118 ধারায় নিম্নলিখিত কারণে আদালত কোনো ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার অযোগ্য বিবেচনা করতে পারে যদি তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং সেই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষম হয়। দেখেন আন্ডারলাইন করুন, অল্প বয়স্ক, অতি বৃদ্ধ বয়স্ক, দৈহিক বা মানসিক ব্যাধি, অনুরূপ অন্য কোনো কারণে যেমন অসুস্থতা বা মদ্যপ। তো এরপরে যদি দেখেন কোনো ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য কিনা তা নির্ধারণ করার ক্ষেত্রে দেখতে হবে তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন, আন্ডারলাইন করবেন, সে বুঝতে এবং সেই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম কিনা। যদি সে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম হয়, আন্ডারলাইন করবেন, সে যোগ্য সাক্ষী বলে গণ্য হবে। এই ক্ষেত্রে বয়স বা দৈহিক অবস্থা ইত্যাদি কোনো বাধা না। এখন চলে আসি বা পাগল বা মানসিক রোগীর সাক্ষী হওয়ার যোগ্যতা। পাগল বা মানসিক রোগী সাক্ষ্য দেওয়ার যোগ্য হতে পারে যদি না তার মানসিক অবস্থা তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা তার যুক্তিসঙ্গত উত্তর দিতে পারিত করে। অর্থাৎ মানসিক রোগী যদি কোনো মানসিক অবস্থায় থাকে যখন সে তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং তার যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম, সেই ক্ষেত্রে উক্ত মানসিক রোগী যোগ্য সাক্ষী হবে। আমরা বিগত বছরের প্রশ্ন যদি একটু পড়ি, দেখেন দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী সাক্ষী হিসেবে যোগ্যতার মানদণ্ড কি? জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং উত্তর দিতে পারা। 2 নম্বর দেখেন, সর্বনিম্ন কত বছর বয়সী শিশু আদালতে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারে? কোনো বয়স আছে? নাই। 3 নম্বর, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী কে সাক্ষ্য প্রদানের উপযুক্ত নয়? বার্ধক্যের কারণে প্রশ্ন বুঝতে কি বলেন? অক্ষম। সো এখানে যে প্রশ্ন আছে এগুলো ইনশাল্লাহ পারবেন। আমরা চলে আসি 119 ধারা। 119 ধারায় বলছে বোবা সাক্ষী বা ডাম উইটনেস, 3টে স্টার দেন। ডাম উইটনেস, ডাম অর্থ হলো বোবা সাক্ষী। সাক্ষ্য আইনের 119 ধারায় একজন বোবা যে কথা বলতে অক্ষম সে সাক্ষ্য দেওয়ার যোগ্য, সে লিখিত বা ইশারায় সাক্ষ্য দিতে পারে। কিভাবে দিবে? লিখিত বা ইশারায়। বোবা সাক্ষী লিখে বা ইশারায় যে সাক্ষ্য দিতে পারে তা মৌখিক সাক্ষ্য বলে বিবেচিত হবে। সে যদি ইশারায় বলে সেটাও ওরাল এভিডেন্স, সে যদি কাঠগড়ায় দাঁড়িয়ে লিখে দেয় সেটাও কি ওরাল এভিডেন্স, এটা কিন্তু ডকুমেন্টের এভিডেন্স না। তাহলে এখানে এই কথাই আসতে পারে যে বোবা সাক্ষী আছে কত ধারায়, 119, বা ডাম উইটনেস কত ধারায়, আর লিখে দিলে কি সেটা কি মৌখিক সাক্ষ্য নাকি দালিলিক সাক্ষ্য? অবশ্যই মৌখিক সাক্ষ্য। 120 ধারা আসেন। ধারা 120, স্বামী বা স্ত্রী সাক্ষী হওয়ার যোগ্যতা। এটার মূল কথা হলো স্বামী বা স্ত্রী তার পক্ষে বা বিপক্ষে যোগ্য সাক্ষী। স্বামী যদি মামলা করে বা স্ত্রী যদি মামলা করে, স্বামী স্ত্রী তারা তার ওই স্বামী বা স্ত্রীর পক্ষে সাক্ষ্য দিতে পারে। আবার একজন যখন আর একজনের বিপক্ষ, তারাও কি দিতে পারে? সাক্ষ্য দিতে পারে। জাস্ট ধারাটা মনে রাখেন, স্বামী এবং স্ত্রী যোগ্য সাক্ষী। কত ধারা? 120 ধারা। দেখেন 120 ধারা অনুযায়ী সমস্ত দেওয়ানি মকদ্দমার পক্ষগণ এবং কোনো পক্ষের স্বামী বা স্ত্রী অবশ্যই যোগ্যতা সম্পন্ন সাক্ষী হবে। তাহলে দেওয়ানি মামলায় স্বামী বা স্ত্রী বা মামলার পক্ষগণ অবশ্যই কি সাক্ষী? যোগ্য সাক্ষী। যে কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যধারায় সেই ব্যক্তির স্বামী বা স্ত্রী অবশ্যই যোগ্যতা সম্পন্ন সাক্ষী হবে। তাহলে ফৌজদারি কার্যধারায়ও কি সাক্ষী? যোগ্য সাক্ষী। সকল দেওয়ানি মকদ্দমার পক্ষগণ ও কোনো পক্ষের স্বামী অথবা স্ত্রী অবশ্যই যোগ্য সাক্ষী, অর্থাৎ সাক্ষ্য দিতে যোগ্য। আবার ফৌজদারি মামলায় কোনো ব্যক্তির বিরুদ্ধে সেই ব্যক্তির স্বামী অথবা স্ত্রী অবশ্যই যোগ্য সাক্ষী হবে। উদাহরণ, কয়ের বিরুদ্ধে খ যৌতুকের মামলা করে, কয়ের স্ত্রী খ এই মামলায় সাক্ষ্য দেওয়ার কি যোগ্য। তাহলে পক্ষেও সাক্ষ্য দিতে পারে, বিপক্ষেও পারে। স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী, জাস্ট এতটুকু মনে রাখেন। কত ধারা? 120। তাহলে কে সাক্ষ্য দেওয়ার যোগ্য? 118। বোবা সাক্ষী 119। স্বামী বা স্ত্রী যোগ্য সাক্ষী কত? 120। 133 ধারাটা দেখেন, দুষ্কর্মের সহযোগী সাক্ষী, অ্যাকমপ্লাইস উইটনেস। 133 এর আগে একদিন আলোচনা করছিলাম যে দুষ্কর্মের সাক্ষী সহযোগী একজন যোগ্য সাক্ষী এবং তার অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে যদি কাউরে সাজা দিয়ে ফেলে সেই সাজা কি হবে না? অবৈধ হবে না। 3টা ধারা একসাথে আমরা পড়ছিলাম, কি কি বলেন? 30, 114 খ আর 133। সো জাস্ট এতটুকু আসতে পারে যে অ্যাকমপ্লাইস উইটনেস কত ধারায়? 133 ধারায়। এই দেখেন সাক্ষ্য আইনের
133 ধারা অনুযায়ী একজন দুষ্কর্মের সহযোগী অন্যান্য সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কি হবে? যোগ্য হবে। আর আসামি সাক্ষ্য আর যোগ্যতা এগুলো পড়বো না, এগুলো ফৌজদারিতে পড়ে আসছি, বাদ, এগুলো পড়তে যাব না। সরাসরি চলে আসেন একেবারেই আমাদের আচ্ছা, সেলফ প্র্যাকটিসের বেশ কতগুলো প্রশ্ন দেখবেন, বিশেষ করে 3 নম্বর প্রশ্নটা। সাক্ষ্য আইনের 118 ধারায় নিম্নলিখিতকে সাক্ষ্য দেওয়ার যোগ্য বলে গণ্য হতে পারে? শিশু, অভিযুক্ত, পাগল বা মানসিক রোগী, উপরের কি সবাই। তারপরে 7 নম্বর প্রশ্নটা হয়তো আপনাদের পুরাতন বইতে নেই, বাট এমনিতেই পারবেন। এভিডেন্স গিভেন বাই ডাম উইটনেসেস শ্যাল বি ডিমড টু বি ড্যাশ ওরাল এভিডেন্স, মানে বোবা সাক্ষী যদি লিখেও সাক্ষ্য দেয় তাহলে সেটা কি হবে? বা বোবা সাক্ষী সাক্ষ্য দিলেই সেটা হবে মৌখিক সাক্ষ্য, তাতে সে লিখে দেখ আর ইশারায় দেখ। 11, 13 আমরা চলে আসি যে সকল ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য কিন্তু সাক্ষ্য দিতে বাধ্য নয়। কম্পিটেন্সি অ্যান্ড কমপ্লেবিলিটি অফ গিভিং এভিডেন্স। মামলার ক্ষেত্রে এরকম অনেক পরিস্থিতির সৃষ্টি হয় যে অনেক ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য কিন্তু সাক্ষ্য দিতে তাদেরকে বাধ্য করা যাবে না। ধরেন একজন ব্যক্তি হত্যা করছে, উকিল সাহেবের কাছে এসে স্বীকার করছে, তাহলে উকিল সাহেব সাক্ষ্য দেওয়ার যোগ্য কিন্তু তারা সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। পুলিশ কোন জায়গা থেকে এই অপরাধের তথ্য পেল, সোর্স হিসেবে কে কাজ করছে, পুলিশকে জিজ্ঞেস করলে পুলিশ এটা তথ্য দিতে বাধ্য না। বুঝছেন? তারপরে স্বামী স্ত্রীর যোগাযোগ, এরকম কিছু বিশেষ সম্পর্ক আছে যেগুলোর বলে স্পেশাল প্রিভিলেজেস বা বিশেষ অধিকার। তো সরাসরি আমরা এখানে চলে আসবো, দেখেন 121 ধারা। 121 ধারা, জজ ও ম্যাজিস্ট্রেটগণ, জাজেস অ্যান্ড ম্যাজিস্ট্রেটস। একটু শুনেন, জজ এবং ম্যাজিস্ট্রেট যোগ্য সাক্ষী, তবে তাদেরকে সকল বিষয়ে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। একটু শুনেন, যদি তাদের বিরুদ্ধে তাদের কর্মকাণ্ড নিয়ে কোনো মামলা করেন বা কোনো অভিযোগ করেন, তাহলে ওই জজরে বা ওই ম্যাজিস্ট্রেটরে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। তবে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে সে যার অধীনস্থ, সে যদি অনুমতি দেয়। বুঝেন নাই? আমি উদাহরণ দিলে বুঝবেন। ধরেন দায়রা আদালতে একটা হত্যা, দায়রা জজের কাছে একটা হত্যা মামলার বিচার হচ্ছে। এখন আসামি বলতেছে 342-তে, ধরেন বা সাফাই সাক্ষীতে আসামি বলতেছে যে অমুক ম্যাজিস্ট্রেট আমারে জোরপূর্বক 342 করছে, জোরপূর্বক 164 করছে, আমারে ভয় দেখাইয়া বা আমারে প্রতিশ্রুতি দিয়া আমার কাছ থেকে কি স্বীকার করছে, দোষ স্বীকার রেকর্ড করছে। এটা সে বলতেছে কার কাছে? দায়রা জজের কাছে। কার বিরুদ্ধে? ম্যাজিস্ট্রেটের কাছে। এখন দায়রা জজ ওই ম্যাজিস্ট্রেটকে সাক্ষী হিসেবে ডেকে জিজ্ঞাসা করতে পারে, বাট ওই ম্যাজিস্ট্রেট আসতে বাধ্য না 121 ধারা মতে। কারণ দোষ স্বীকার রেকর্ড করা তার অফিসিয়াল কার্য না, অফিসিয়াল কার্য। উনি ধরে নেবেন অফিসিয়াল কার্য ঠিকঠাক ভাবেই হয়েছে, আজকেই পড়ছি 114 কত ই, 114 ই। আচ্ছা, উনি ধরে নেবেন যে ওই ম্যাজিস্ট্রেট তার দায়িত্ব ঠিকঠাক ভাবেই পালন করছে। তারপরেও উনি যদি ওই ম্যাজিস্ট্রেটকে সাক্ষী হিসেবে ডাকে, ম্যাজিস্ট্রেট আসতে বাধ্য না। তবে আসতে পারে যদি ওই ম্যাজিস্ট্রেট যার অধীনস্থ সে যদি নির্দেশ দেয়। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কার অধীনস্থ? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয় তাহলে তিনি আসতে পারে। তাহলে জজ বা ম্যাজিস্ট্রেট কি সাক্ষী? যোগ্য সাক্ষী, কিন্তু সে কি সাক্ষ্য দিতে বাধ্য? তার নিজের কার্য সম্পর্কে দিতে বাধ্য না। যদি তারে কি দেয়? অনুমতি দেয়, তাহলে তাকে বাধ্য করা যাবে। এছাড়া এই জায়গায় আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হলো তার অফিসিয়াল কার্য না, বাট জজ ম্যাজিস্ট্রেটের সামনে একটা ঘটনা ঘটছে। ধরেন কোর্টে আপনারা যারা যান প্রায় দেখেন দুই পক্ষ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। ওই স্বামীরে যায়, স্বামী ধরেন স্ত্রীরে মারছে বা স্ত্রী স্বামীরে মারছে, বা সাক্ষীরা জজ ম্যাজিস্ট্রেটের সামনে এই ঘুষাঘুষি লেগে গেছে। এটা আবার জজ ম্যাজিস্ট্রেট সরাসরি দেখছে। তাহলে ওই রিলেটেড যদি আলাদা কোনো মামলা হয় ওই মারামারি, তাহলে আবার জজ ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে, কারণ ওইটা ওনার সামনেই
ঘটছে এবং এটা কিন্তু ওনার অফিসিয়াল কার্য না। তাহলে আমাদের মূল বিষয় দাঁড়াইলো কি, জজ ম্যাজিস্ট্রেটের অফিসিয়াল দায়িত্ব রিলেটেড হলে তারে বাধ্য করা যাবে না, তবে তার উপরস্থ কর্মকর্তা যদি নির্দেশ দেয় তাহলে বাধ্য করা যাবে। বাট জজ ম্যাজিস্ট্রেটের সামনে যদি কোনো নতুন ঘটনা ঘটে সেই সম্পর্কে তারা বাধ্য করা যাবে। কত ধারা? 121। একটু পড়ি দেখেন। জজ বা ম্যাজিস্ট্রেট বলতেন যোগ্য সাক্ষী, তারা ইচ্ছা করলে সাক্ষ্য দিতে পারে, কিন্তু ম্যাজিস্ট্রেট এবং জজ হিসেবে, আন্ডারলাইন করেন, ম্যাজিস্ট্রেট বা জজ হিসেবে সম্পাদন করেছে এমন কোনো কার্য সম্পর্কে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। কারণ 121 ধারায় জজ ও ম্যাজিস্ট্রেটকে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে বিশেষ অধিকার দেওয়া হয়েছে। বিশেষ কি দেওয়া হয়েছে? অধিকার। 121 ধারা অনুযায়ী জজ বা ম্যাজিস্ট্রেট যে আদালতের অধীন, সে আদালতের বিশেষ আদেশ ব্যতীত, এটা বলতেন যে আদালতের অধীন, সেই আদালতের বিশেষ আদেশ ব্যতীত নিম্নলিখিত দুইটি বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দিকে তাতে বাধ্য করা যাবে না। কি কি? জজ বা ম্যাজিস্ট্রেট হিসেবে উক্ত আদালতে তার নিজস্ব কোনো কার্য সম্পর্কে বা যে কোনো কিছু যা বিচারক বা ম্যাজিস্ট্রেট হিসেবে সে আদালতে জানতে পারে। একটু দেখেন যে ক্ষেত্রে জজ বা ম্যাজিস্ট্রেটে বাধ্য করা যায় নিচে, আচ্ছা তার উপরে লাইনটা পড়ি, কিন্তু তিনি উক্ত পদের কর্তব্য পালন করার সময় অন্যান্য আন্ডারলাইন করবেন যেসব ঘটনা তার উপস্থিতিতে ঘটেছে, যেসব ঘটনা উপস্থিতিতে ঘটেছে সেইগুলো সম্পর্কে তার সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। এখন আমরা চলে আসি যে ক্ষেত্রে জজ বা ম্যাজিস্ট্রেটকে বাধ্য করা যায়। জজ বা ম্যাজিস্ট্রেটকে আদালত তার গোল দিবেন নিজস্ব কার্য ব্যতীত, নিজস্ব কার্য ব্যতীত অন্যান্য ক্ষেত্রে তাকে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যেতে পারে, বা উক্ত পদের কর্তব্য পালনের সময় যেসব ঘটনা তার উপস্থিতিতে ঘটেছে সেইগুলো সম্পর্কে তার সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। যেমন আন্ডারলাইন করেন, আদালত জজ বা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, আদালতে জজ বা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুন সংঘটিত হয়, সেই ক্ষেত্রে উক্ত খুন সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর দিতে জজ বা ম্যাজিস্ট্রেটকে বাধ্য করা যেতে পারে। বাট যদি বলা হয় ওই ম্যাজিস্ট্রেট ওই বিচারের সময় ঠিকঠাকভাবে করে নাই, তাহলে এই রিলেটেড তার সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কোন ধারা মতে বিচারক নিজে গোচরে আসা কোনো বিষয় ঊর্ধ্বতন আদালতের আদেশ ব্যতীত উত্তর প্রদানে বাধ্য নন? কত? 121। এখানে সেলফ প্র্যাকটিসের 2 নম্বর প্রশ্নটা বিবিআই 2 এবং 3, এই প্রশ্ন আসার খুব সম্ভাবনা আছে। দেখেন, দায়রা আদালতে এ বিচারের সময় এ বলেছে যে ম্যাজিস্ট্রেট বি অযাচিতভাবে তার নিকটতে সাক্ষ্য নিয়েছে। দায়রা আদালতে বিচারের সময় এ বলছে ম্যাজিস্ট্রেট সাহেব তার সাক্ষ্য নিছে অযাচিতভাবে। অযাচিত মানে হলো আইনসঙ্গত বা তবে ন্যায় নাই। তো এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বি কে উক্ত বিষয়ে প্রশ্নের উত্তর প্রদানে বাধ্য করা যাবে না, আর ম্যাজিস্ট্রেট বি যে আদালতের অধীন তার বিশেষ আদেশ দ্বারা উক্ত বিষয়ে প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যাবে। উত্তর কি হবে? গ এবং গ। 3 নম্বরটা দেখি, দায়রা জজ বি এর নিকট বিচারের সময় এ কোনো পুলিশ কর্মকর্তাকে হত্যা করার জন্য দায়রা আদালত কর্তৃক অভিযুক্ত হয়। এই ক্ষেত্রে দায়রা জজ বি এর সম্মুখে আদালতে যা ঘটেছিল সেই সম্পর্কে তারে কি করা যাবে? পরীক্ষা করা যাবে। তাহলে কে কে সাক্ষ্য দিতে পারে? 118। বোবা সাক্ষী 119, স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী 120, জজ ম্যাজিস্ট্রেট যোগ্য সাক্ষী 121। 122-এ আছেন, স্বামী স্ত্রীর মধ্যে পত্রালাপ, অ্যাকচুয়ালি যোগাযোগ শব্দটা বেশি যৌক্তিক, কমিউনিকেশনস ডিউরিং ম্যারেজ। স্বামী স্ত্রীর মধ্যে যতক্ষণ পর্যন্ত দাম্পত্য সম্পর্ক আছে, মানে যতক্ষণ পর্যন্ত তারা স্বামী স্ত্রী, ডিভোর্স হয় নাই, ততক্ষণ পর্যন্ত তারা একজন আর একজনের কাছে যত যাই বলুক না কেন এগুলা আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। বুঝেন নাই বোধহয়? একজন ডাকাত বা একজন হত্যাকারী, ধরেন সে ঢাকায় ওই থাকে আর স্ত্রী থাকে ধরেন গ্রামে, তো সে যখন এক একজনকে হত্যা করে তার স্ত্রীকে ফোন করে জানাই যে আজকে অমুকরে করছি, এত টাকা পাইছি, সে ধরা পড়ছে। ধরা পড়ার পরে তদন্তকারী কর্মকর্তা তার ফোন আলাপ আদালতে উপস্থাপন করছে ডিজিটাল রেকর্ড হিসেবে। এই যে ওনার দেখেন এর ফোনের যে রেকর্ড
আমরা কল রেকর্ড কল লিস্ট থেকে আনছি, সে আসলেই যে হত্যা করছে তার স্ত্রীর সাথে সকল কিছুর বর্ণনা দিচ্ছে। এটা প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ সাক্ষ্য আইনের 122 ধারায় বলছে স্বামী স্ত্রীর সাথে যতই যোগাযোগ করুক না কেন এটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না, এটা সুরক্ষা দিছে, বুঝছেন? কিন্তু স্বামী স্ত্রী যখন একে অন্যের প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ, স্ত্রী ধরেন যৌতুকের মামলা করছে, তখন স্ত্রী আবার দেখাইতে পারে যে ওনার এই যে দেখেন ফোন কইরা আমার কাছে কি চাইছে, বলেন কা, ফোন কইরা আমার কাছে যৌতুকের টাকা চাইছে, তখন আর তারা একসাথে নাই। তাহলে যতক্ষণ পর্যন্ত দীনেশ আর দীপবালার মা একসাথে আছে ওনাদের যোগাযোগরে কি দেওয়া হয়েছে, সুরক্ষা দেওয়া হয়েছে। কিন্তু যখনই আলাদা হয়ে গেছে তখন কিন্তু একজন আরেকজনের গোপন কথা প্রকাশ করতে পারবে। এটাই হলো 122 ধারার মূল কথা। এছাড়া যদি দুইজনে একসাথে আছে তখনও প্রকাশ করতে পারে। যদি স্বামী বলে স্ত্রী যে তুমি বলো আমার কোনো সমস্যা নাই, বা স্ত্রী বলছে স্বামী রে তুমি বলো আমার কোনো সমস্যা নাই, এটাই তো। এই হলো কথা। দেখেন যে সেকেন্ড প্যারাটা দেখেন, বিবাহ বলবৎ থাকাকালে, আন্ডারলাইন করেন, বিবাহ বলবৎ থাকাকালে স্বামী এবং স্ত্রীর মধ্যে পত্রালাপ যোগাযোগ প্রকাশ করতে তারা বাধ্য না, কিন্তু নিম্নলিখিত ব্যতিক্রমের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মধ্যে পত্রালাপ বা যোগাযোগ প্রকাশে কোনো পক্ষকে বাধ্য করা যাবে যখন যে ব্যক্তি এমন যোগাযোগ করেছিল সে বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি সম্মতি দান করে। মানে স্বামী বা স্ত্রীর কেউ একজন বলছে যে তুমি প্রকাশ করো, কোনো সমস্যা নাই। আর বিবাহিত ব্যক্তিদের মধ্যে কোনো মামলায় ফৌজদারি হোক বা দেওয়ানি হোক, যে ক্ষেত্রে একজনের অন্যজনের প্রতি সংগঠিত কোনো অপরাধের জন্য বিচার করা হচ্ছে, মানে যখন তারা একে অন্যের কি প্রতিদ্বন্দ্বী, যেমন তালাক মামলায় স্বামী বা স্ত্রী তাদের মধ্যকার যোগাযোগ প্রকাশ করতে পারে বা তাদের বাধ্য করা যাবে, বা যেমন কি মামলায়, যৌতুকের মামলায়। তাহলে মূল ব্যাপার দাঁড়াচ্ছে কি, স্বামী স্ত্রীর যোগাযোগ 122, স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী 120, স্বামী স্ত্রীর যোগাযোগের সুরক্ষা দিছে কত, 122। বা যোগাযোগ প্রকাশ করা যাবে দুইটা ক্ষেত্রে, যদি কেউ অনুমতি দেয় আর যদি তাদের মধ্যে সম্পর্ক না থাকে, নাকি? সেলফ প্র্যাকটিস দেখেন 1 নাম্বার, বিবাহ বলবৎ থাকা অবস্থায় স্বামী এবং স্ত্রীর মধ্যকার যোগাযোগ প্রকাশ করতে বাধ্য করা যাবে না, সাক্ষ্যনের কত দ্বারা, 122। 4 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে স্বামী স্ত্রীকে নির্যাতনের জন্য অভিযুক্ত সেই ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর মধ্যকার যোগাযোগ প্রকাশে স্বামী স্ত্রী উভয়েরই কি করা যাবে, কারণ এই ক্ষেত্রে একজন আর একজনের প্রতিদ্বন্দ্বী। 5-6 BBI। আমরা আজকে পর্যন্তই করব, সরাসরি পরীক্ষায় চলে আসব। আগামীকাল 5টার সময় চলে আসবেন। আমাদের 40 মার্কের ক্লাস টেস্ট আছে, আজকে সরাসরি ক্লাস টেস্ট দিব। দেখেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আজকে পর্যন্তই।